গল্প চৈত্রের রাঙায় রচিত প্রণয়। লেখনীতে মিমি মুস্কান। দ্বিতীয় পর্ব। কি করব? দেখছিস না পায়েস খাচ্ছি। চেয়ার টেনে বসে পড়ল সারফারাজ। অর্নিলার ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল। গ্লাসে পানি ঢেলে টেবিলের সামনে এসে রাখল। সারফারাজ গ্লাসে চুমুক দিয়ে বলল, হঠাৎ করেই এত খিদে লাগলো, দেখছিলাম ফ্রিজে কি আছে। পায়েসের বাটিটাই চোখে পড়ল। তুই এত রাতে এখানে কি করছিস? অর্নিলা জবাব দিল না। চেয়ার টেনে বসে পড়ল। গালে হাত রাখল, দৃষ্টি মেলল ফারাজ ভাইয়ের দিকে। শুধালো, পায়েস কেমন হলো ফারাজ ভাই? কেমন আর হবে? যেমন হয় তেমনই হয়েছে। আমি রাঁধলাম যে। তো মানুষ তো তুই। রান্না তো ভালোই হবে। গাল থেকে হাত সরিয়ে ফেলল। চোখ রাখল হাতের আঙ্গুলের উপর। চাপা স্বরে বলে উঠল, কিন্তু সবার হাতের রান্না তো এক হয় না ফারাজ ভাই। কি জানি অনি, আমার কাছে তো একই লাগে। দেখলি না, আজ তোর রান্না করা খাবার খেয়ে বলছিলাম মা রেঁধেছে। এত সূক্ষ্ম পরীক্ষা আমি পারি না। কিন্তু ফারাজ ভাই, তোমার কাজ তো এর চেয়েও সূক্ষ্ম। সেটা করবে কি করে? ফারাজ জবাব দেয় না। পায়েস ফুরিয়ে এসেছে। অর্নিলা উঠে দাঁড়িয়ে বলল, আর একটু দিব। সারফারাজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। থমকে বলল, না। এই যে বললে খিদে পেয়েছে। মিটে গেছে। খেলাম তো। অতটুকুতে পেট ভরে গেল ফারাজ ভাই। সারফারাজ আবারও জবাব দেয় না। দুজনের সম্পর্কের মাঝে ভাঙন যেন সেই আগেই ধরেছিল। তার প্রভাব এখন মিলছে। সারফারাজ উল্টো পথে হাঁটা ধরে। অর্নিলা চট করে বলে উঠল, আমি না এলে তুমি আরেকটু পায়েস খেতে, তাই না ফারাজ ভাই? বোধহয় খেতাম। কথাটুকু বলেই ফারাজ বের হয়ে গেল। চেয়ারটাকে শক্ত হাতে ধরে নিশ্চুপ হয়ে গেল। তার চোখের পাতা কাঁপছে। টিপ টিপ করে চোখের পানি গড়িয়ে পড়ল। ফারাজ ভাই ওভাবে না বললেও পারত। না হয় মিথ্যেই বলে দিত। এত সত্য বলার কি ছিল? ফারাজ কি ইচ্ছে করেই তাকে কষ্ট দিচ্ছে? কেন দিচ্ছে এই কষ্ট? কি অপরাধ তার? তুমি মনে রেখো ফারাজ ভাই, আমি তোমার সাথে আর কথা বলবো না। যে এভাবে বারবার আমায় কষ্ট দেয় তার সাথে আমি কথা বলি না। তোমার সাথেও বলবো না। দেখে রেখো তুমি। চোখের পানি মুছে ছুটে চলে গেল ঘরের দিকে। আড়াল হয়ে দাঁড়ালো কেউ। সূক্ষ্ম চোখে পরখ করে যাচ্ছে। আশপাশ কেউ দেখেনি তো আবার। দুই পা পিছিয়ে গেল। ফারাজ ভাই আর অনির মধ্যে কি হয়েছে? তার সম্পর্ক ভালো চলছে না। চলার মতো না। যখন তাদের সম্পর্ক গড়েছিল তখন অর্নিলা বুঝতো না সম্পর্কের মানে। এখন যখন বুঝতে পারছে তখন মনে হচ্ছে ফারাজ ভাই পিছিয়ে যাচ্ছে। কি অদ্ভুত কাণ্ড! এই মানুষগুলো এমন কেন? পরদিন সকালবেলা। সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেল সারফারাজ। ফিরতে ফিরতে 8:30 বাজল। ঘরে ঢুকেই ভ্রু কুঁচকে ফেলল। বিছানা গোছানো। গোসল সেরে কোন জামাটা পরবে সেটাও ইস্ত্রি করে বিছানার উপর রাখা। এত কিছু কে করেছে? মা? না, মনে হচ্ছে অর্নিলা। একটা চিরকুট রয়েছে পাশে। সারফারাজ সেটা তুলে নিল। স্পষ্ট হাতের লেখা। চেনা চেনা লাগছে। অনি লিখেছে, ফারাজ ভাই, জলদি তৈরি হয়ে নিচে আসুন। আপনার জন্য গরম গরম পরোটার সাথে হাঁসের মাংস রান্না করেছি। ভালো করে গোসল সেরে আসবেন। আর হ্যাঁ, আজ শেভ করবেন। পুরো মুখ আপনার গোছা গোছা দাড়িতে ভরে গেছে। বিশ্রী লাগছে। আপনি তো সুদর্শন ফারাজ ভাই। তাহলে চলাফেরা এমন বিশ্রী কেন? আগে তো এমন ছিলেন না। বড্ড বদলে গেছেন। সারফারাজ চিরকুটটা পকেটে ঢুকিয়ে ফেলল। ধীর স্বরে বলল, আমি বদলাইনি অনি। তুমি বদলে গেছো। জামাকাপড় হাতে নিয়ে চলে গেল বাথরুমের দিকে। এদিকে অর্নিলা আজ মহাব্যস্ত। তার কাজকর্ম যেন শেষ হচ্ছেই না। এত ভোরে উঠে মেয়েটা কত কাজ করে ফেলল। বিস্মিত হয়ে চেয়ে আছে আরিফ হাসান। এক হাতে সব কাজ সামাল দিচ্ছে মেয়েটা। তার ছোট মেয়েটা বড় হয়ে গেছে। সারফারাজ ফ্রেশ হয়ে নিচে নামল। দুটো চায়ের কাপ রেখে গেল সিধু। সারফারাজ চায়ের কাপে চুমুক দিল। আরিফ হাসান চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, মা চাটা খুব ভালো হয়েছে। সারফারাজ কপাল কুঁচকালো। চায়ের কাপের দিকে তাকিয়ে চুমুক দিল। না, এই চা তো অর্নিলা বানায়নি। কেমন সন্দেহ হচ্ছিল। অর্নিলা হেসে জবাব দিল, আমি চা বানাইনি মামা। সারফারাজের মুখের উপর থেকে বিচলিত ভাবটা চলে গেল। ঠোঁটের কোণায় বোধহয় হাসির চিহ্ন দেখা গেল।
সত্যিই কি তাই? আরাফাত এসে হাজির হলো। শাহিনুর বেগমও হাতে হাতে কাজ করতে লাগলেন অর্নিলার সাথে। সকালবেলা তিনি গিয়েছিলেন গাছে পানি দিতে। ছাদের এক পাশে হঠাৎ করেই বাগান করার শখ উঠেছে তার। এই শখ কতদিন থাকে সেটাই দেখার বিষয়। অর্নিলার হাতের রান্না খেয়ে সকলে প্রশংসা করছে। একমাত্র সারফারাজ নিশ্চুপে খেয়ে যাচ্ছে। অর্নিলার উৎসুক আঁখি দুটি খুব অস্থির হয়ে উঠেছে। সারফারাজ তার মুখের দিকে ফিরে তাকালো না অবধি। হঠাৎ আরাফাত বলে উঠল, ভাইয়া, আজ তোমায় দেখতে খুব ফ্রেশ লাগছে। মনে হচ্ছে বয়স কমে গেছে। শাহিনুর বেগম অস্থির হয়ে উঠলেন। বললেন, এই কি কথা? ওর বয়স বেশি ছিল কবে? কুসংস্কারী তার মন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। অনির চোখে এতক্ষণে পড়ল। সত্যিই তো তাই। ফারাজ ভাই দাড়ি কামিয়েছে। তাকে এখন ঠিক আগের ফারাজ ভাইয়ের মতোই লাগছে। শুধু মুখটা আগের চেয়েও গম্ভীর, সাথে চোখ দুটো। না হলে সব ঠিক আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কেউ এলো নাকি? সিধু দরজা খুলল। ফরহাদকে দেখা গেল। সারফারাজ খাবার ছেড়ে উঠে গেল। জড়িয়ে ধরল ফরহাদকে। তার পিঠ চাপড়ে ফরহাদ বলে উঠল, আরে আমাদের ডাক্তার সাহেব চলে এসেছে। এমবিবিএস পাশ করা ডাক্তার। সারফারাজ হেসে উঠল। অর্নিলা স্পষ্ট দেখল ফারাজ ভাই হাসছে। তার হাসি অন্যরকম, একদম সতেজ দেখাচ্ছিল তাকে। মুখের মধ্যে গাম্ভীর্য ভাবটা আর নেই। অনি দেখতেই লাগলো। মুগ্ধতা এসে ঘিরে ধরল তাকে। সচরাচর ফারাজ ভাইকে হাসতে দেখা যায় না। ফরহাদ ভাইয়ের সাথে থাকলেই হাসতে দেখা যায়। আরও একবার হাসতে দেখেছিল খুব। তখন সে খুব ছোট। অনির বেশ মনে আছে, সেদিন একটা লাল টপস পরা ছিল সে। জান্নাত আপু কি একটা বলে খিলখিলিয়ে হাসতে লাগলো। তখন হাসলো ফারাজ ভাইও। অনি অবাক হয়ে দেখতে লাগলো। ফারাজ ভাইকে খুব একটা হাসতে দেখা যেত না। কেমন একগুঁয়ে থাকেন সব সময়। সেই ফারাজ ভাই হাসছে। কিন্তু তখন অনির বিরক্ত লাগতে শুরু করলো। কার্তো জান্নাত আপুর এমন আহামরি কিছু বলেনি যে ফারাজ ভাই হাসবে। তখন তার হাসি বকার মতো লাগলো। সেই থেকেই ফারাজ ভাই তার কাছে বকা। অনেক বোকা। নাস্তা করেছিস? করব বলেই তো এলাম। শুনলাম অনি নাকি হাঁসের মাংস রান্না করেছে। আমায় ফোন করে বলতেই ছুটে এলাম। আমাদের অনি কিন্তু ভালো রাঁধে। ফরহাতের প্রশংসা শুনে মুচকি হাসল অনি। সারফারাজ তাল মিলিয়ে বলল, হ্যাঁ, ভালোই রাঁধে। এই বাচ্চা যে কোনোদিন রেঁধে খাওয়াবে সেই ভাবনা মাথাতেই আসেনি। আরিফ হাসান বিরক্তি স্বরে বলে উঠলেন, আহে কি কথা! আমার মা সব কাজ করতে পারে। দেখি মা অর্নিলা, ফরহাদকে নাস্তা দাও। দেই মামা। ফরহাদ ভাই বসেন। দেখি বসেই পড়ি। না খাই অনেক তাড়াহুড়োয় এসেছি। খাওয়া দাওয়া শেষে তোর সাথে জমিয়ে আড্ডা হবে। সারফারাজ একগাল হেসে পাশে বসে পড়ল। অর্নিলা ফরহাদকে নাস্তা দিল। সারফারাজ পরোটা প্রায় শেষের দিকে। ভাবল ফারাজ ভাইকে আরেকটা পরোটা সাধবে। আবার সবার সামনে না না করে দেয়। তখন বড্ড কষ্ট পাবে সে। অনেক ভয় ভয় জিজ্ঞেস করল, ফারাজ ভাই, আরেকটা পরোটা দিই? দে। অর্নিলা হেসে উঠল। একটা না দুটো পরোটা তুলে থালায়। হাঁসের মাংস নিয়ে এলো আবারও। ফারাজ ভাই আর ফরহাদ ভাই খেতে খেতে গল্প শুরু করেছে। ফরহাদ সিগারেট ধরালো। সারফারাজ নাক কুঁচকে বলল, এসব খাওয়া এখনো ছাড়তে পারলি না তুই? ফরহাদ হাসল। অমায়িক তার হাসি। সারফারাজ বিরক্তি স্বরে বলে উঠল, তোর প্রেমিকা কি বারণ করে না তোকে? কি সারাদিন এসব খেয়ে খেয়ে মরার দিকে চলে যাচ্ছিস? আমাকে তার নাম্বার দিয়ে যাবি, আজই কথা বলে তোর এসব বন্ধ করাবো। কাকে বলবি? কাকে বলবো মানে? ওই তো তোর ওই নায়িকাকে। নায়িকা? হ্যাঁ, নায়িকাই বটে। তবে আমি কখনো তার নায়ক ছিলাম না সারফারাজ। আমি তো ছিলাম তৃতীয় পক্ষ। কখন যে তৃতীয় পক্ষ হয়ে গেলাম সেটাও টের পেলাম না। কথাগুলো শোনা মাত্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সারফারাজ। তার পুরো শরীর ঝনঝন করে কেঁপে উঠল। ফরহাতের আচরণ তাকে অবাক করে তুলছে। ফরহাদ সিগারেট মুখে দিতেই ধোঁয়া ছাড়ল। সেই ধোঁয়া শূন্যে উড়ে গেল। তার দিকে ফিরে আচমকা হাসল। এই হাসি কষ্ট লুকানোর চেষ্টা করছে মাত্র। সফল হলো না। সারফারাজের মনে হলো, সে নিজেকে দেখছে। ঠিক কয়েক বছর আগে এখানে বিষণ্ণ মনে দাঁড়িয়ে ছিল সে। বলেছিল কাঁদবে না, সে কাঁদেনি।
অথচ তার হৃদয় চূর্ণবিচূর্ণ হয়ে গেছিল। জান্নাত তখন কবুল বলে অন্য ঘরের ঘরণী হয়ে গেছিল। অথচ সে কথা দিয়েছিল, বিয়ে শুধু তাকেই করবে, শুধুমাত্র তাকে, আর কাউকে না। কিন্তু জান্নাত কথা রাখেনি। বকার মতো বিশ্বাস করে ঠকতে হয়েছিল সারফারাজকে। সেই বহু পুরনো কথা। টিনেজার বয়সে নতুন নতুন প্রেম আবেগ ভর্তি হয়। তাই বোধহয় সেই প্রেমের কথা এখনো ভুলতে পারেনি। তবে কষ্টটা ভুলা গেছে। আর ভুলে যাওয়াই উচিত। সে তো এখন তার না, অন্য কারো। কিন্তু ফরহাতের কি হলো? যখন ওর প্রেম হয়েছিল তখন সে টিনেজার মোটেও ছিল না। এরপরেও প্রেমটা টিকলো না তাদের। ফরহাদ হালকা কেসে বলা শুরু করলো, তেমন কিছু না সারফারাজ। আমি বেকার, ওর মা বাবা আমায় মেনে নেয়নি। তাই সে অন্যের হাত ধরে চলে গেছে। তুই তো বোঝাতে পারতি। আমি বুঝাইনি বলছিস? ওর পা দুটো জড়িয়ে ধরেছিলাম। শুধু সময় চেয়েছিলাম। ও দেয়নি আমায়। আমার মা বাবার তো কম ছিল না ফারাজ। তারাও রাজি ছিল এই বিয়েতে। তবুও এটা হলো না। কেন হলো না বলতো? সারফারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আকাশের দিকে তাকিয়ে রইল নিশ্চুপ হয়ে। ফরহাদ সিগারেট টানছে তখনও। সারফারাজ বলে উঠল, কারণ সে তোকে চায়নি। আমরা বোকা, তাদের চেয়ে বসি যারা কখনোই আমাদের চায়নি। চাইলে মানুষ কি না পায়? চাইতে তো হজ বিধাতার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমরা দুভার্গা। শুধু একপাক্ষিকভাবে আমরাই চেয়ে গেলাম, আমরাই ভালোবেসে গেলাম। ওরা কখনো আমাদের চায়নি, কখনো না। শেষবারের মতো সিগারেট টান দিয়ে নিচে ফেলে দিল ফরহাদ। হেসে উঠে বলল, আমি তোমায় চেয়েও পাইনি আর তুমি আমায় পেয়েও চাইলে না। আফসোস হয় না তোমার প্রিয়? প্রিয়। হেসে উঠল সারফারাজ। ফরহাদ লজ্জায় ঠোঁট কামড়ে ধরল। দুই হাতে পিঠ চাপড়ে বলল, এখনো প্রিয় বলছিস কোন সুখে? মিথ্যে আশা এসব ফরহাদ। সব মিথ্যে। এই প্রেম, ভালোবাসা সব কিছুই মিথ্যে। সত্যিই কি তাই? বাঁচার জন্য কি ভালোবাসার দরকার হয় না? আচ্ছা ফারাজ, তুই তো প্রায় ডাক্তার হয়ে গেছিস। মৃত্যু দেখিসনি? কত মানুষ তো মরে যায়। তাদের চোখে মরার আগে বেঁচে থাকার সুখ দেখতে পাসনি? কতটা ব্যাকুল হয়ে তারা বাঁচার জন্য ছটফট করে দেখিসনি? সারফারাজ চুপসে গেল। তার অন্তর চুপসে গেল ভয়তে। ভালোবাসা, হায় সেটা বড় করুণ কথা। খুশিতে কেউ ভালোবাসার নাম নেয় না। এই তো কয়েকদিনের আগে কি ছটফট করেই মারা গেল লোকটা। মরার আগে একটি মানুষকে দেখার জন্য কেবল ছটফট করছিল। মৃত্যু পথযাত্রীকে পানি খাওয়াতে হয়, আল্লাহর নাম নেওয়াতে হয়। অথচ সে তার প্রিয়তমার নাম নিতে ব্যস্ত। পাশে দাঁড়ানো ছেলেটা কেঁদে চলছে। শার্টের মধ্যে চোখের জল মুছে আবারও কাঁদতে কাঁদতে বলল, শালা মরার আগেও ওই মায়ের নাম নিতে হয় তোর। ওই কখনো ভালোবাসছিল তোরে? ভালোবাসলে কি তোরে ছাইরা চইলা যাইতো? 6 বছরের সংসার তো গো, এই 6 বছরে যে তোরে ভালোবাসতে পারে নাই, আজ কেমনে ভালোবাসবো? ফারাজ অবাক হয়ে তাকিয়ে রইল লোকটার মুখের দিকে। তার দলের সবাই শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যতটুকু সম্ভব বিষ শরীরের ভিতর থেকে বের করা গেছে। তবুও লোকটা বাঁচবে না। তার 6 বছরের সংসার ভেঙে সে অন্যজনের হাত ধরে চলে গেছে। 6 বছরের ভালোবাসা নিমিষেই ধূলিসাৎ। এরপরেও ভালোবাসার নাম সে নেয় কি করে? নারী মানেই ছলনাময়ী। তারা অনেক ছল করতে জানে। তার শিক্ষা হয়ে গেছে তাদের দেখতে পেয়ে। কম তো দেখল না। এই যে ফরহাদ, কম ভালবাসত? কতই না স্বাদ ছিল তার। ভালো, শিক্ষিত ছেলে অথচ বলল কি? বেকার। হাস্যকর। তার মা বাবার যা আছে তা দিয়েও তাদের আরামে কবছর চলে যেত। কিন্তু সেই তো চাইল না। চাইলে কি আর পেত না? কি অভাগী তারা! এই ভালোবাসার স্বাদ কি না খুঁজতে গেছে অন্য পুরুষের মনে? সত্যিই কি পাবে? হাত কাঁপবে না তাদের? মন কাঁদবে না? শরীরের স্বাদ কি সব? মনের স্বাদ বলে কিছুই কি নেই? মনের কি দাম নেই? এই যে হৃৎপিণ্ডের প্রতিটা ধ্বনি মিনিটে মিনিটে তার নাম উচ্চারণ করে, এই বা করবে কজন? ফরহাদ বোধ হয় কাঁদছে। ছেলেদের কাঁদলে বিশ্রী লাগে। কিন্তু ফরহাদকে দেখে মায়া হচ্ছে সারফারাজের। ওর কান্না মেয়েদের মতো। ঠোঁট চেপে আছে, কান্না ধরে রাখতে পারছে না। কেঁদেই দিল। সারফারাজ তার পিঠে হাত বুলালো। বলল, ফরহাদ, সত্যি ভালোবাসা কখনো মিথ্যে হয় না। আমাদের তাদের ভালোবাসা উচিত যে আমাদের ভালোবাসে।
এই পৃথিবীতে কেউ তোকে ভালোবাসে না এমনটা হতেই পারে না। আড়াল হয়ে দেখ, দেখবি কেউ ব্যাকুল হয়ে খুঁজছে তোকে। তোকে ভালোবাসি বলার জন্য সে ছটফট করছে। তোর এই অশ্রুর দাম ওই অভাগী দিবে না। যে ভাগ্যবতী দেবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। দেখবি সব ভালো। ফরহাদ সামলে উঠল দ্রুত। চোখ মুখ মুছে আকাশের দিকে তাকিয়ে রইল। মিনিট দুয়েক পর বলে উঠল, অনি আসছে। ফারাজ চমকে উঠল। ছাদের দরজার দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। সত্যি সত্যি সেখানে অনির আগমন। ফারাজ অবাক হল। এটা কি কাকতালীয়? না, ফরহাদ সত্যিই বুঝতে পারল অনির উপস্থিতি। কি আশ্চর্য! সে বাদে সবাই যেন অনিকে বুঝতে শুরু করেছে। অনি এলো আবার চলেও গেল। এসেছিল চা দিতে। ফরহাদ ফুরফুরে মেজাজে চায়ের কাপে চুমুক দিল। বেশ চা বানিয়েছে মেয়েটা। সারফারাজ চায়ের কাপে চুমুক দিয়ে মাথা নাড়ল। ফরহাদ বলে উঠল, কি ভাবছিস এত? আর শহরে ফিরছিস কবে? এই তো কিছুদিন। তা অনিকে নিয়ে যাচ্ছিস তো? অনি? কেন? অনিকে নিয়ে আমি কোথায় যাব? কেন? তোকে কেউ বলেনি? অনিকে তো শহরের ভার্সিটিতে ভর্তি করাবে। সাথে আরাফাতকেও। সারফারাজ ভ্রু কুঁচকে ফেলল। চায়ের কাপ নামিয়ে রেখে বলল, অনিকে ভার্সিটিতে ও পড়াবে? পড়াবে না কেন? মেয়েটা পড়াশোনায় কত ভালো। আর আমাদের বংশের কোন মেয়ে কম পড়াশোনা করেছে? তোর মাও তো এমবিএ পাস। আমার মাও তাই। অনি সেটা তো করবে। সারফারাজ কি জানি ভাবল। পরক্ষণে মাথা দুলিয়ে বলল, তাই তো। হ্যাঁ, তাই। শহরে গেলে তোর সাথে ছাড়া আর কোথায় থাকবে? সেসব আলাপ পরে সারা যাবে। তুই বল, মন ঠিক আছে এবার? ফরহাদ একগাল হেসে জবাব দিল, মন আবার ঠিক বেঠিক। সে তো হুট করেই খারাপ হয়ে ভালো হয়ে যায়। ও তো সব ধরতে হয় নাকি? বাদ দে তো। সারফারাজ এই প্রসঙ্গ বাদ দিয়ে দিল। অথচ অন্য প্রসঙ্গ থেকে মন সরাতে পারছে না। সত্যিই কি অনি তার সাথে শহরে যাবে? তারা একসাথে থাকা শুরু করবে? কেমন অন্যরকম লাগছে। এই প্রসঙ্গ আর উঠেনি। দিন ভালোই কেটে যাচ্ছিল। সারফারাজের শহরে যাবার দিন ঘনিয়ে আসছে। একদিন আরিফ হাসান তাকে ডেকে পাঠালেন। বললেন, অনিকে তোমার সাথে করে নিয়ে যাও। আমার সাথে করে? অবাক হচ্ছ নাকি? একদিন তো তুমিই বলেছিলে তোমার স্ত্রীর দায়িত্ব একমাত্র তোমার। নাও এবার দায়িত্ব পালন করো। ভালো একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দাও। দেখো, ঠিকমতো খেয়াল রেখো ওর। কথাগুলো বলে বাবা চোখ সরিয়ে নিলেন। এর অর্থ এটাই তার শেষ কথা? সারফারাজ কিছু জিজ্ঞেস করল না। কেমন একটা ঘোরের মতো থেকে গেল। বেরিয়ে এলো ঘর ছেড়ে। বাইরে এসে দেখল অনি ছোটাছুটি করছে। তার হাতে আচারের বয়াম। চামচে করে একটু আচার সে খিচুড়ির প্লেটে দিল। এই খিচুড়ি সে নিশ্চিত তার জন্যই বাড়ছে। ফারাজ নিশ্চিত হয়ে রইল, অর্নিলা এখন এসে বলবে, ফারাজ ভাই আসেন। আপনার জন্য খিচুড়ি রেঁধেছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। অর্নিলাকে সাথে নিয়ে সারফারাজ ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। বের হবার পথে শাহিনুর বেগমের মুখ দেখা যাচ্ছিল না। কাঁদতে কাঁদতে তিনি অস্থির। আরিফ হাসান শক্ত মানুষ। তিনি এক দৃষ্টিতে সারফারাজের দিকে তাকিয়ে থেকে বললেন, ওর খেয়াল রাখবে ঠিক যেভাবে আমি রেখেছিলাম। ও আমার মেয়ে। নিজের বউ মনে করে না, আমার মেয়ে মনে করে ওর খেয়াল রাখবে সারফারাজ। সারফারাজ মাথা দুলিয়ে সম্মতি দিল। ফরহাদ দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। সব শয়তানি বুদ্ধি ওর। শ্রেয়মী আর রুদমিলা তারাও এসে হাজির। আরাফাত দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে হাসছে। হেসে হেসে বলছে, যা তোরা। আমিও আসছি। বেশিদিন তো আর বাকি নেই। অর্নিলার অশ্রুসিক্ত আঁখি দুটি নামিয়ে রাখল। ব্যাগপত্র সব গাড়িতে তুলছে সিধু। ট্রেন অবধি তাদের এগিয়ে দিয়ে আসবে। সারফারাজ গাড়ির দরজা খুলল। অর্নিলা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আরাফাত এগিয়ে আসতেই অস্ফুট স্বরে বলে উঠল, আমি যাব না। আরাফাত তার হাত আগলে ধরল। ফিসফিসিয়ে বলল, কেন যাবি না রে বুড়ি? গেলে তো ভালোই হবে। তোর ভালোবাসার মানুষকে তুই একা পাবি, আলাদা করে পাবি। ভালোবাসতে পারবি। এটাই তো সময়। নিজের ভালোবাসা এবার তাকে বুঝিয়ে দে। আর কতকাল একপাক্ষিক ভালোবেসে যাবি? দৃষ্টি মেলে চাইল অর্নিলা। চোখের পাতা কাঁপছে। কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আরাফাত হাসছে। এই ছেলেটা সম্পর্কে তার দেওর হয়, সে হয় তার ভাবি। বলে ভাবি নাকি দেওরকে আগলে রাখে অথচ তার দেওর তাকে আগলে রাখছে।
আরাফাত তার দেওর না, নিজের আপন ভাই, সবচেয়ে কাছের বন্ধু। অর্নিলার মনের সব কথা তার নখদর্পণে। আরাফাত ধমকের সুরে বলল, দেখি, চল উঠ তো গাড়িতে। পেছনে থেকে ছোট ফুফু বলে উঠলেন, এ কি? দেওর ভাবিকে ধমক দিচ্ছে। অর্নিলা তো সম্পর্কে বড় হয় তোমার আরাফাত। শাহিনুর বেগম বলে উঠলেন, ও সব সম্পর্ক ওদের মাঝে নেই ভাবি। দুজন ছোট থেকে একসাথে বড় হয়েছে। এসব সম্পর্কের টানাপোড়েন ওদের মাঝে আনবেন না। তা বললে কি করে হবে? সম্পর্কে বড় মানে বড় ওখানে। থামিয়ে দিল বড় ফুফু। তিনি গম্ভীর মুখে চেয়ে আছে সারফারাজের দিকে। সে এসেছে শুনে তাড়াহুড়ো করে বিদেশ থেকে এসেছে আজ 3 দিন। এর মধ্যেই সারফারাজ চলে যাচ্ছে। কথা হলো না ঠিক করে। আরিফ হাসান এগিয়ে গেলেন। অর্নিলা তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আরাফাত তাকে ধরে নিয়ে গাড়িতে বসাল। ফরহাদ এগিয়ে এসে বলল, আমি যাচ্ছি ওদের ছেড়ে দিয়ে আসতে। আরাফাত তুই যাবি? 2 কদম পিছিয়ে গেল আরাফাত। মাথা দুলিয়ে জবাব দিল না। আরিফ হাসান পেছনে ঘুরলেন। তিনি আর পারবে না। হয়তো আরো এগিয়ে দিয়ে আসতে গিয়ে অর্নিলাকে বাসায় ফেরত নিয়ে আসবেন তিনি। নিকুঞ্জ নিবাস এর দিকে ফিরে চাইলেন। এই বাড়িটা এখন নিশ্চুপ হয়ে গেল। এখন আর কেউ বাড়ির ছাদে ছোটাছুটি করবে না। আর কেউ তাকে ঔষধের কথা মনে করিয়ে দিবে না। রাত জেগে থাকতো বলে বকা দেওয়ার মতো কেউ রইল না। তিনি বোধহয় একা হয়ে গেলেন। শাহিনুর বেগম এগিয়ে গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। কান্না থামছে না তার। আরাফাত তাকে ধরে রাখলেন। সবাইকে কাঁদিয়ে দিয়ে অর্নিলা আর সারফারাজ চলে যাচ্ছে। কে জানে, হয়তো এখান থেকে নতুন শুরু তাদের। ফরহাদ দুজনকে ট্রেন অবধি পৌঁছে দিল। অর্নিলা মন খারাপ করে কেবিনের মধ্যে বসে আছে। ফারাজ বাইরে দাঁড়িয়ে ফরহাদের সাথে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। ফরহাদ মুচকি মুচকি হেসে ফারাজের ঘাড়ে হাত রাখল। বলে উঠল, বুঝলি, এরপর টানা 2-3 বছর পর হাজির হবি। জোড়ায় আসবি না খবরদার। সাথে আরো একজনকে নিয়ে আসবি। তোর আজেবাজে কথা রাখো তো ফরহাদ। আজেবাজে কথা? সত্যি তোর মনে হয় তুই সবার মতো আমাকেও বোকা বানাতে পারবি? শোন ফারাজ, আর কেউ পারুক আর না পারুক এই ফরহাদ কিন্তু ফারাজের মনের কথা ভালো বুঝতে পারে। আমি জানি তোর মনে কি চলছে। আরে আমরা রক্তে মিশে আছি। ফারাজ চোখ ঘুরিয়ে তাকালো। ফরহাদ বলে উঠল, কিন্তু সাবধান বাদরার। বাচ্চা মানুষ তো। বাচ্চা মানুষ? কে বাচ্চা? অনি। ও অনেক বড় হয়ে গেছে এখন, তুই হয়তো দেখে বুঝতে পারছিস না, নয়তো বা না বোঝার ভান করছিস। এজন্যই বোধহয় ফারাজ ভাইয়ের তর সইছে না। কি সব কথা বলছিস ফরহাদ? আমি এখনো অনিকে পুরোপুরি বিশ্বাস করি না। আফটার অল ও শামশের শিকদারের মেয়ে। ওদের বংশের কাউকে বিশ্বাস করতেই আমায় ভয় করে। ফরহাদ হালকা কাশল। খানিকটা সিরিয়াস মুড নিয়ে বলে উঠল, তুই লিখে রাখো। আমি বলে দিচ্ছি, অনি একদম তেমন নয়। তুই এখনো ওকে চিনতে পারিস না। যেদিন পারবি, সেদিন খুশিতে পাগল হয়ে যাবি। তোর চাইতে কেউ আর বেশি ভালোবাসতে পারবে না ওকে। ফারাজ কথা বাড়াল না। ওর সত্যিই ভীষণ ভয় করে। একবার ঠকেছে, বারবার ঠকতে মন চায় না। তাও বিশ্বাস করতে ইচ্ছে করছে, ভালোবাসতে ইচ্ছে করে। এই ইচ্ছে এতদিন দমিয়ে রেখেছিল, এখন রাখবে কি করে? অনি তো এখন তার সাথেই থাকবে। তারা দুটি মানব এখন একসাথেই এক ছাদের নিচে থাকতে শুরু করবে। সে কি চাইলেও পারবে অনিকে এড়িয়ে চলতে? তার মন মানবে তো? ফরহাদ ট্রেনের মধ্যে ঢুকে বলল, যাই, অনিকে একবার শেষ বিদায় দিয়ে আসি। ট্রেন ছেড়ে দিবে তো? সারফারাজ দাঁড়িয়ে ভাবছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে। ভাবনার যেন শেষ হচ্ছে না। ট্রেন ছেড়ে দিল। মোহনগঞ্জ এক্সপ্রেস থেকে ট্রেন ছুটছে ঢাকার উদ্দেশ্যে। রাতের এই অন্ধকারে বাইরের দৃশ্য দেখা বেজায় মুশকিল। অর্নিলা চোখের পানি মুছে জানালার দিকে চেয়ে রইল। দূরের বাড়িগুলোয় আলো জ্বলছে। চিকচিক সেই আলোর একটু ঝলকানির দেখা মিলছে। সারফারাজ নেই অনেকক্ষণ। অর্নিলা বাইরে চেয়ে দেখল। এক জায়গায় এতক্ষণ বসে থাকার স্বভাব তার নেই। উঠে দাঁড়ালো সে। দরজার সামনে এসে বের হতেই কারো পা চোখে পড়ল। মুখ তুলে তাকালো। ফারাজ ভাই। বুকটা ধক করে উঠল তার। শরীর শিউরে উঠল। দরজার জায়গাটুকু হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। মুখ উঁচু করে চোখ মেলে চেয়ে আছে। দৃষ্টি নামছে না। ফারাজ ভাইয়ের অনেক কাছে দাঁড়িয়ে সে।
কত দিনের অপেক্ষার পর, কত রাতের ভাবনার পর এভাবে যে দাঁড়িয়ে হিসেব করেনি। আবছা স্বপ্নে দেখা কল্পনাগুলো যেন বাস্তব হতে বেশি দেরি নেই। কতদিনের স্বপ্ন তার ললাটে এসে ঠেকবে ফারাজ ভাইয়ের ওষ্ঠাজোড়া। বক্ষে টেনে নিবে ফারাজ ভাই। বাহু ধরে আটকে রেখে দিবে তাকে। কতই না স্বপ্ন তার। চোখে চোখ পড়তেই বিদ্যুতের ন্যায় সরে গেল ফারাজ ভাই। চোখ নামিয়ে ফেলল অর্নিলা। ফারাজ ভাই বলে উঠল, কোথায় যাচ্ছ অনি? কোথাও না ফারাজ ভাই। এই একটু হাঁটতে বের হলাম। হাঁটা লাগবে না অনি। অনেক রাত, ভিতরেই থাকো। আচ্ছা। উল্টো ফিরল অনি। সারফারাজ কি মনে করে বলে উঠল, আচ্ছা চলো হেঁটে আসি। অনি চমকে উঠল। ফারাজ ভাইয়ের মনে একসাথে কত কিছু যে থাকে সে বুঝে উঠতে পারে না। দুজনেই একসাথে একটু বেরুলো। একদম শেষের মাথায় দরজার কাছে এসে দাঁড়ালো। চলন্ত ট্রেন থেকে বাইরে উকি মারল অর্নিলা। তৎক্ষণাৎ তার বাহু ধরে টেনে সরিয়ে আনলো সারফারাজ। ধমকের স্বরে বলল, পাগল হলি নাকি? এভাবে উকি দেবার কি আছে? পড়ে গেলে আর শরীরের কিছু খুঁজে পাওয়া যাবে নাকি? অনি মুখ চেপে হেসে উঠল। ভ্রু কুঁচকে ফেলল ফারাজ। সে হাসির কিছু বলেনি। তবুও এই মেয়েটা হাসছে। আশ্চর্য। ফারাজ ভাই এখনো হাত ছাড়েনি। অদ্ভুত অনুভূতি হচ্ছে। ধরফর করছে তার হৃদয়খানি। সারফারাজ এবার হাত ধরে টেনে বলল, হয়েছে আর হাঁটা লাগবে না। চল। ফারাজ ভাই। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার কিছু হব না। আমি তো মরতে আসিনি। কেবিনে এসেই হাতটা ছেড়ে দিল। অর্নিলা বিছানায় জড়সড় হয়ে বসে বলল, ফারাজ ভাই, আপনি ভয় পেয়েছেন। ভয় পাবেন না। আপনি তো ডাক্তার মানুষ। কত মানুষের মৃত্যু দেখবেন। আমার মৃত্যুতে ভয় পেলে চলবে? ডাক্তাররা সবার মৃত্যু সহ্য করতে পারে অর্নিলা। এগুলো দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে পড়ে, কিন্তু কাছের মানুষগুলোর মৃত্যু তারাও সহ্য করতে পারে না। কারণ দিন শেষে তারাও মানুষ। হৃদয় তাদেরও থাকে। অনি একগাল হেসে বলল, তাহলে বলুন ফারাজ ভাই, আমিও আপনার অনেক কাছের। সারফারাজ চেয়ে দেখল অনি হাসছে। কথাগুলো বলার আগে ভাবেনি, এখন ভাবতে হচ্ছে। অনেক গভীর কথাই বলে ফেলেছে সে। রাত তখন অনেক গভীর। এই ছোট বিছানার উপর কোনোভাবে গুটি সুটি মেরে শুয়ে আছে অর্নিলা। সারফারাজ দরজার সামনে থেকে অনিকে দেখছে। খোলা জানালা থেকে বাতাস আসছে তীরতরে। অনি কাঁপছে। ওর বোধহয় শীত লাগছে। সারফারাজ এগিয়ে গিয়ে জানালা বন্ধ করল। এবার সাদা রঙের একটা লাইট জ্বলছে মাথার উপর। ঘরটা বোধহয় কাঁপছে। ঝাঁকুনি খাচ্ছে সারফারাজ, তার পুরো শরীর নড়ছে, অথচ নড়ছে না তার দৃষ্টি। চোখ অন্যদিকে ফিরছে না। এক দৃষ্টিতে সে চেয়ে আছে অনির দিকে। এই মেয়েটার আকর্ষণ প্রবল অনেক। ফারাজ সেটা এড়িয়ে চলতে পারে না। সে আরো এগিয়ে গেল। অনেক কাছে, সে অর্নিলার অনেক কাছে। মাথা উপর করে অনিকে দেখছে। চুলগুলো সুন্দর করে বেনুনি করা। ছোট ছোট চুলগুলো কপালে জড়ো হয়ে আছে। সারফারাজ হাত দিলাম সেগুলো সরিয়ে দিল। তার হৃৎস্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই বুঝতে পারছে, সে প্রেমে পড়ে যাচ্ছে। ভালোবেসে ফেলছে অনিকে। কিন্তু এই ভালোবাসা থাকবে তো চিরকাল? চিরকাল রইবে তো এই ভালোবাসার মুগ্ধতা? আচমকা চুমুক হেলো অনির কপালে। তার হৃৎস্পন্দন এবার বোধহয় একটু শান্ত হলো। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। এতক্ষণ ধরে যেমনটা অনুভব করছিল এখন আর তেমন লাগছে না। মনের উপর থেকে কোন এক ভার যেন সরে যাচ্ছে। তার মন, হৃদয়, আত্মা তাকে বলছে ভালোবাসতে। এই ভালোবাসায় তারা তৃপ্ত। অনি চোখ মেলে তাকালো। ঘুমটা যেন হঠাৎই ভেঙে গেল। কিন্তু ঘুমের মাঝে সে একটা স্বপ্ন দেখেছিল। কপালে হাত রাখল। ফারাজ ভাই তার কপালে চুমু খেয়েছে। লজ্জায় বিছানার চাদর শক্ত করে চেপে ধরল। অসম্ভব, এটা কখনো হতে পারে? ভাই তো তার হাতটা আজ অবধি ঠিক করে ধরল না। আলতো করে তার হাত স্পর্শ না করে কপাল কেন করবে? এটা কি কখনো হয়? চারপাশ চোখ বুলিয়ে দেখল ফারাজ ভাই নেই। কোথায় গেল ভাই? জানালাটা বন্ধ। ঘুমানোর আগে বেশ মনে ছিল জানালাটা খোলা। বন্ধ করল কে? তাহলে কি ফারাজ ভাই এসেছিল? বিছানা ছেড়ে নামল সে। ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঝনঝন ট্রেনের শব্দ। ধরে ধরে সামনে এগিয়ে যাচ্ছে অনি। হঠাৎ সে থেমে গেল। তার চোখ আটকে গেল ফারাজ ভাইকে দেখে। ফারাজ ভাই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। অনি অবাক দৃষ্টিতে দেখছে।
ফারাজ ভাইয়ের চুলগুলো এলোমেলো হয়ে দল খাচ্ছে। এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে অন্য হাত সিগারেটের ধোঁয়া শূন্যে মিলিয়ে দিচ্ছে। দৃষ্টি কোমল হলো। ভাইকে সিগারেট খেতে দেখে অত অবাক লাগলো না, কিন্তু অনির মনে হলো সে ভাইয়ার প্রেমে পড়ে গেল। আশ্চর্য, এটা কোন সময় হলো প্রেমে পড়ার মতো। এগিয়ে এসে কাছে দাঁড়ালো। ফারাজ তখনও অনির সম্পর্কে অবগত না। তার বিস্ময় দৃষ্টি ফারাজ ভাইকে ঘিরে। দ্রুতবেগে তার হৃদয়ের হৃৎস্পন্দন চলছে। বুকে হাত রাখল অনি। ফারাজের খেয়াল হলো। শুধালো, অনি, তুমি এখানে কি করছো? আপনাকে দেখছি ফারাজ ভাই। ছোট ছোট চোখ করে চেয়ে রইল ফারাজ। এই মেয়েটা এত স্পষ্টভাষী, দেখে তো মনে হচ্ছে না মিথ্যে বলছে। অর্ধেক খাওয়া সিগারেট ফেলে দিতে চাইল সে। বাদ সাধল অনি। তীব্র কণ্ঠে বলে উঠল, ফেলবেন না ফারাজ ভাই। কেন? আপনি দাঁড়িয়ে সিগারেট খান, আমি আপনাকে একটু দেখি। কথাগুলো বাড়ি খাচ্ছে। ফারাজ প্রথমে বুঝতে পারল না। একটু পর বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো অনি? হ্যাঁ, ফারাজ ভাই, পাগল হয়ে গেছি। আপনার প্রেমে পড়ে আমি সত্যিই পাগল হয়ে গেছি। ফারাজ চমকে উঠল। হাতের সিগারেট ফেলে দিল সে। অনির হাস্যোজ্জ্বল মুখটা নিমিয়ে গেল। সে বলে উঠল, জানেন আপনাকে কতটা সুদর্শন লাগছিল দূর থেকে। আমি দেখেই তো প্রেমে পড়ে গেলাম। সারফারাজ জবাব দিল না। তার হাত ধরে ফের নিয়ে এলো ঘরের মধ্যে। হাতটা ছাড়তে যাবে অমনি অনি বলে উঠল, হাত ছাড়বেন না ফারাজ ভাই, আরেকটু ধরে রাখুন। সারফারাজ কথা শুনল না। ধপ করে হাতটা ছেড়ে দিল। ঠোঁট উল্টে ফেলল অনি। ফারাজ তার কপালে টোকা দিয়ে বলল, আমার প্রেমে পড়ার জন্য আমায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ? বাহ অনি, মানে ফারাজ ভাই, সিগারেট খেলে মরণ নিশ্চিত। তবুও ভালোভাবে কেউ মরতে পারে না। অথচ তুমি চাইছো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সামনে সিগারেট খাই। কি আবদার! অনি চোখ নামিয়ে ফেলল। মিনমিন স্বরে বলল, আমি ওভাবে বলিনি ফারাজ ভাই। আপনি দূর থেকে দেখতে পুরো মুভির হিরোর মতো লাগছে। আর নিজেকে কি ভাবছিলে? হিরোইন? দোষ কি ভাবলে ফারাজ ভাই? সব মুভিতেই তো হিরোর হিরোইন থাকে তার স্ত্রী। আমিও তো আপনার স্ত্রী। এসব কথা তোমাকে কেউ শিখিয়েছে? সে শিখাবে। আমি নিজেই জানি। আপনি দেখেন না ফারাজ ভাই, আমি বড় হয়ে গেছি। আগে টপস পরতাম, এখন শাড়ি পরি। এখন আমি রান্নাও করতে পারি, ঘর গোছাতে পারি, আর কিছুদিন পর ভার্সিটিতেও ভর্তি হব। তখন আমি আরো বড় হয়ে যাব। এত বড় হয়ে কি হবে অনি? আপনাকে ভালোবাসতে পারবো। আকস্মিক কথায় ফারাজ চমকে উঠল। কিতকাল চেয়ে থাকার পর তার বিস্ময় ভাব কাটল। ট্রেনটা তখনই যেন থেমে যেতে লাগলো। হয়তো কোন স্টেশনে এসেছে। সবকিছু কেঁপে উঠল। তাল সামলাতে না পারে অনি এসে ঠেকল সারফারাজের কাছে। তার দৃষ্টি পড়ে আছে ফারাজ ভাইয়ের খোলা শার্টের বুকের উপর। আজকের এই এক রাতে তারা অনেক কাছাকাছি এসেছে, যা গত কয়েক বছরেও যায়নি। ফারাজ ভাইয়ের প্রতি তার ভালোবাসার অনুভূতি সেদিন প্রথম এসেছিল, যেদিন দেখেছিল তার জন্য ফারাজ ভাই প্রতিবাদ করছে। সেদিন খুব ভয় পেয়েছিল, আবার আনন্দও হচ্ছিল। তার ফারাজ ভাই তার জন্য লড়ছে। সেদিন প্রথমবারের মতো তার হাত শক্ত করে ধরেছিল ফারাজ ভাই। সেই ছোঁয়া সে আজ অবধি ভুলতে পারেনি। অমন ভাবে কেউ তাকে কখনো ধরে রাখেনি। ফারাজ ভাই আর শতবারও তার হাত ছুঁয়ে নিলে অমন অনুভূতি আর কখনো আসবে না। কখনো না, প্রথম অনুভূতির প্রথম ছোঁয়া সব অন্যরকম। কখনো তা এক হয় না। ফারাজ মুখ নিচু করে তাকালো। অনি চোখ মেলে তাকালো তার দিকে। অনি তার হাত শক্ত করে ধরে নিল। ফারাজ ভ্রু কুঁচকে নিল। আচমকা তার ওষ্ঠাধরে আবদ্ধ করে নিল অনি। ফারাজ চমকে উঠল। বিস্ময় হতবাক সে। কোন শব্দ করল, কোন কথা বলল না। 2 সেকেন্ডের মাঝে কি হলো ভাবতে সময় লাগলো। অনির অশ্রুসিক্ত নয়নের দৃষ্টিজোড়া তখনও বহমান। সে দূরেও যাচ্ছে না, কাছেও আসছে না। কেমন এক মায়ে জড়িয়ে নিচ্ছে। ফারাজ মুখ ঘুরিয়ে নিল। অনি হাত ছাড়েনি তখনও। হন হন করে ফারাজ চলে গেল। হাতের বন্ধন আলাদা হয়ে গেল। অনি কেঁদে উঠল। ফারাজ ভাই আবারও তাকে ফেলে চলে গেছে। সেদিনকার মতো। রাতে ঘুম থেকে উঠে পাগলের মতো খুঁজেছিল ফারাজ ভাইকে। কিন্তু পায়নি, আজও কি পাবে না? ফারাজ ভাই কি আজ আবারও চলে যাবে তাকে ফেলে? খানিকক্ষণ বাদে ট্রেন চলতে শুরু করেছে। অনি নিশ্চুপ হয়ে বসে আছে। অশ্রুক না শুকিয়ে গেছে।
ফারাজ ভাই এখনো এলো না। চলে যায়নি তো আবার? ফারাজ ভাইয়ের যা রাগ হয়তো কোন স্টেশনে নেমে চলেও গেল। কিন্তু তাকে এখানে একা ফেলে ফারাজ ভাই চলে যেতে পারে না। হঠাৎ কারো উপস্থিতি টের পেল। কেঁপে উঠল সে। ফিরে তাকিয়ে দেখল সারফারাজ। উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। ফারাজ পানির বোতল এগিয়ে দিল তার হাতে। আবারও বেরিয়ে গেল ঘর ছেড়ে। তার সাথে যেন লুকোচুরি খেলছে ফারাজ ভাই। অর্নিলা তাদের নতুন বাসায় পা রাখল। শহরে এবারই বোধহয় তার প্রথম আসা। একটা বড় ভবনের 4 তলায় তাদের বাসা। পুরো একটা ফ্ল্যাট। অর্নিলার মনে আজেবাজে চিন্তা ঘুরঘুর করছে। এত বড় ফ্ল্যাটে ফারাজ ভাই কি একা থাকতো? কিভাবে থাকতো? কেউ আসতো না এখানে? স্ত্রীদের যেন একটা বিশেষ গুণই থাকে অকারণে স্বামীদের সন্দেহ করা। অর্নিলা সেখান থেকে বঞ্চিত হয়নি। তবে খানিকটা অবাক হয়েছে। ঘরের টেবিলের উপর বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনটা হবার কথা না। ফারাজ ভাই সবসময়ই তার জিনিসপত্র গুছিয়ে রাখেন। এই স্বভাবটা তার বেশ ভালো লাগে। কিন্তু এখানে এসে খানিকটা যেন বিগড়ে গেল। অনেক কিছুই অগোছালো। ফারাজ ভাই যেদিন বাড়িতে ছিল সেদিনও বড্ড অগোছালো ছিল। সারফারাজ ব্যাগগুলো রাখল কোনায়। ততক্ষণে দেখল অর্নিলা কোমরে শাড়ির আঁচল গুজে নিচ্ছে। চারপাশ উকি ঝুঁকি মারছে। সারফারাজ শুধায়, কিছু খুঁজছো অনি? ঝাড়ু খুঁজছি। কোথায় আছে? রান্নাঘরের দিকে। আচ্ছা। তোমার এখন কিছু করা লাগবে না। হাত মুখ ধুয়ে নাও। আমি দোকান থেকে কিছু নিয়ে আসি। কিছু কেন আনবেন? বাজার করে নিয়ে আসুন। সারাটে দিন পড়ে আছে। বাজার করে আনবো। এখন? হ্যাঁ, যান। এরপর এসে গোসল সারবেন। বলেই একদম ঘরের গিন্নির মতো সব কাজ নিজের কাঁধে তুলে নিল। একজন দায়িত্বশীল রমণী, সে এসে হাল ধরেছে তার ঘরের, নিজের সংসারের। সারফারাজ একটা মানিব্যাগ বের করে দেখে নিল। হ্যাঁ, হয়ে যাবে। দরজার কাছে দাঁড়িয়ে বলল, বন্ধ করে দাও দরজাটা। আসছি। ছুটে গিয়ে দরজা বন্ধ করল। ঘরের সব জিনিসপত্র একে একে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে। পাকা হাতের কাজ। কোন কিছু এদিক থেকে ওদিক হচ্ছে না। বালিশের কভার, বিছানার চাদর এসে জমা করলো বাথরুমের কাছে। সাবানের গুঁড়া পাওয়া গেল। বেশ, এগুলো সাবান পানিতে ভিজিয়ে আবারও ঘরে গেল। কেমন এক ভ্যাপসা গন্ধ বের হচ্ছে ঘর থেকে। ফারাজ ভাই তাদের ওখানে থেকেছে সেই দিনও তো কম খানেক না। জানালা খুলে দিল। হুড়মুড়িয়ে বাতাস আসছে। দক্ষিণ দিকের ঘর বোধহয়। এই ফ্ল্যাটের বেডরুম দুটো। মাঝখানে বড় বসার ঘর। একটা বাথরুম, এই বেডরুমের ঘরে আরেকটা বসার ঘরে। তার পাশেই রান্নাঘর। ঘরগুলো ভালোই বড়। এদিকে বেলকনিও আছে দেখা যাচ্ছে। এসবের কোন যত্ন নেওয়া হয়নি। ফারাজ ভাই চাইলেই পারত বেকুনিতে ফুল গাছ লাগাতে। হয়তো সময় হয়নি। বেচারার তো পরেই সময় শেষ হয় না। এসব করবে কখন? বিছানার চাদর বদলে দিল। বালিশগুলোর কভারে ভরে ঠিক জায়গায় রাখল। জোড়া জোড়া বালিশ। অথচ মানুষ থাকতো একজন। কি আশ্চর্য! এসব ছোট বিষয় নিয়ে এমন মাথা ঘামাতে হয়। তার মন এতটা ছোট হয়ে যাচ্ছে। পুরো ঘর ঝাড়ু দিয়ে ময়লা এসে জমাল বসার ঘরে। কাজ এখনো বাকি। ফারাজ ভাই বাজার আনলে রান্না চাপাতে হবে, কতগুলো আধোয়া কাপড় চোপড় ধুতে হবে। কাজের শেষ নেই, অথচ অর্নিলা সব করে যাচ্ছে আনন্দে। তার আনন্দ হচ্ছে, নিজের ছোট একটা অগোছালো সংসার। এই সংসার নিজ হাতে এখন সে সাজাবে। ভাবতেই আনন্দ পাচ্ছে। দরজায় কড়া নাড়ল কেউ। কে এসেছে? ফারাজ ভাই নাকি? হ্যাঁ, সময় তো অনেক হলো। কোমর থেকে শাড়ির আঁচল নামিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই এক মেয়েরই কণ্ঠ তার কানে এসে বাজল। সারফারাজ ভাইয়া, আপনি এসেছেন। মা আপনার জন্য এসব। মেয়ে থমকে চাইল। অর্নিলাও চেয়ে আছে অদ্ভুতভাবে। মেয়েটার হাতে ভাতের প্লেট। খাবার নিয়ে এসেছে। কিন্তু কেন? চোখ ছোট ছোট করে ফেলল অর্নিলা। মেয়েটার গায়ের রং ফর্সা। সুশ্রী চেহারা। গোল গোল দুটো চশমা পরে আছে। চোখে মুখে একগাল হাসি। মনে হচ্ছে ফারাজ ভাইয়ের আশায় সে অনেক খুশি। নয়তবা এত কম সময়ে কিভাবে টের পেল ফারাজ ভাই এসেছে? এত নজর রাখে সে। অর্নিলা প্রশ্ন করার আগে মেয়েটা শুধায়, কে তুমি? অনির শরীর যেন জ্বলে উঠল। কত সাহস ভাবা যায়! তার বাসার সামনে দাঁড়িয়ে তাকেই জিজ্ঞেস করছে সে কে।
অর্নিলা জবাব দিল না, উল্টো প্রশ্ন করল, তুমি কে? এখানে কি করছো? সারফারাজের কাছে এসেছি। সে আছে। ফারাজ ভাই তো তোমার ছোট নয়। নাম ধরে কেন ডাকছো? ও এভাবেই মুখ দিয়ে বেরিয়ে গেল। আমি বাড়িওয়ালার মেয়ে। এই উপরের তলায় থাকি। সারফারাজ ভাই এসেছে দেখে তার জন্য দুপুরের খাবার নিয়ে এলাম। মা পাঠিয়েছে। অনেকদিন পর এলো তো, হয়তো কিছু জোগাড় করতে পারবে না তাই ভেবে। অর্নিলা ধপ করে ভাতের প্লেট হাতে তুলে নিতে গেল। অমনি মেয়েটা সরে গিয়ে বলল, এ কি করছো? তুমি এই ময়লা হাতে ভাতের প্লেট ধরছো? দেখি সরো, আমি ভেতরে গিয়ে রেখে আসি। অর্নিলা পাশ সরে দাঁড়ায়। মেয়েটা ভেতরে এসে সোফার উপর খাবারের প্লেট রেখে দাঁড়িয়ে আশপাশের দিকে তাকিয়ে থাকে। ঘরে পাইচারি করছে আর একাই একাই বলছে, আমার নাম মেঘলা। তুমি মনে হচ্ছে পুরো ঘর পরিষ্কার করেছো। বেশ ভালো করেছে। এতদিন ঘরটা বন্ধ দেখে মনে হয় অনেক ধুলো পড়ে গেছিল। অর্নিলা চুপচাপ তার কথা শুনছে আর মনে মনে আওড়াচ্ছে, কেন রে? তোর কি খুব কষ্ট হচ্ছে? হলে এসে পরিষ্কার করে দিয়ে গেলি না কেন? এখানে এসে ভাষণ দিচ্ছিস? আর তুই কে হ্যাঁ, আমার ঘরে ঘোরাঘুরি করছিস কেন? মেঘলা এবার অর্নিলার দিকে ফিরল। মেঘলা তার চেয়ে বোধহয় ছোটই হবে। তবে খুব উড়নচণ্ডী আর চঞ্চল। আবারও জিজ্ঞেস করল, আচ্ছা তুমি কে? সারফারাজের সাথে এসেছো? কি হয় সে তোমার? ভাইয়া? তুমি কি তার দেখা শোনার জন্য এসেছো? অর্নিলার ইচ্ছে করল ঘুরিয়ে মেয়েটাকে একটা চড় দিতে। এটা মেয়ে না মাথা ব্যথা। পটর পটর করেই যাচ্ছে। আবারও ফারাজ ভাইকে নাম ধরে ডাকে। আবার জিজ্ঞেস করছে সে কে। অর্নিলা শাড়ির আঁচল কোমরে গুজল। দুই হাত কোমরে রেখে বলল, আমি তোমার সারফারাজ ভাইয়ের বউ, মানে তোমার ভাবি। ভাবি এখন থেকে এখানে থেকেই ভাইয়ের দেখাশোনা করবে, বুঝতে পেরেছো মেঘু? মেঘলার চোখ মুখ যেন আঁতকে উঠল। ঈষৎ বিস্ময়, সে স্তম্ভিত। তবে চালাক চতুর। দ্রুতই সামলে উঠে বলল, ভাইয়ার বিয়ে হয়ে গেল। কই আমাদের তো দাওয়াত দিল না। কিছু বলল না। অর্নিলা এগিয়ে গেল। ভাতের প্লেটের উপর থেকে ঢাকনা সরিয়ে রাখল। বাহ, বেশ ভালো আয়োজন। সবজি ভাজি, মাছের তরকারি, ধোয়া ওঠা গরম ভাত, আবার পাকোড়াও আছে দেখছি। ধপ করে একটা মুখে পুরে বলল, তোমার ভাইয়ের বিয়ে হয়েছে আজ 2 বছরের বেশি হবে মেঘু। মেঘু রক্তবর্ণ দৃষ্টিতে চাইল। রাগ যেন তার শিরায় শিরায়। এর মধ্যে অর্নিলার মেঘু ডাক তার রাগ শতগুণে বাড়িয়ে দিচ্ছে। দাঁত কিরমির করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। অর্নিলার মুখে পৈশাচিক হাসি। দারুণ লাগছে কথাগুলো বলে। তার মন বলছে, নির্ঘাত এই মেয়ে ফারাজ ভাইয়ের পেছনে সবসময় ছোটাছুটি করত। কুমতলব মনে আটত। এই মেঘুকে একটা শিক্ষা দেবার দরকার। দরজা বন্ধ করতে মনে নেই। ওই পেতনি গেছে এই খানিকক্ষণ আগেই। সারফারাজ এসে দাঁড়ালো। বলে উঠল, দরজা খুলে দাঁড়িয়ে কি ভাবছো অনি? কিছু না, আপনি এসে গেছেন। দুহাত ভর্তি বাজারের ব্যাগ। গায়ের শার্ট ঘামে ভিজে একাকার। কপাল চুইয়ে পড়ছে ঘাম। অনির খুব সাধ আঁচল দিয়ে ঘামটুকু মুছে দিক। সে আগালো বটে। কিন্তু ততক্ষণে ফারাজ ভাই হাত দিয়েই মুছে ফেলল ঘামটুকু। সোফায় এগিয়ে এসে বলল, ফ্যানটা ছাড়ো অনি, অনেক গরম লাগছে। আপনি এত সব কিছু বাজার করতে গেলেন কেন? করব না। কিছুই তো নেই ঘরে। একটা চালের দানাও নেই। সেদিন আমি মোহনগঞ্জ ফিরছিলাম, সেদিন ঘরে কিছু না পেয়ে খালি পেটেই রওনা দিয়েছিলাম। অনি বিস্ময় তাকালো। সাহস করে হাত বিছিয়ে দিল কপালে। সারফারাজ তার মুখের দিকে চেয়ে আছে। অনি মলিন কণ্ঠে বলে উঠল, নিজের এত অযত্ন কেন করেন ফারাজ ভাই? সারফারাজ জবাব দিল না। চেয়ে রইল। দরজায় আবারও কড়া নাড়ার শব্দ। অনি আগালো। এতক্ষণে ফারাজের চোখ পড়ল টেবিলে। এখানে খাবার পড়ে থাকতে দেখে কিছুটা আন্দাজ করল। হ্যাঁ, বাড়িওয়ালা আন্টি এসেছে। তার হাতেও একটা খাবারের থালা। সারফারাজ উঠে এসে তাকে সালাম জানালো। আন্টি অর্নিলার দিকে চেয়ে হেসে বলে উঠলেন, মেঘলা বলল তোমার বউ নাকি এসেছে, তাই দেখতে এলাম। আমি তো ভাবলাম তুমি একাই এসেছো, তাই একজনের খাবার পাঠিয়েছি, এখন আবার নিয়ে এলাম। সারফারাজ আন্টির থেকে খাবারের থালা এগিয়ে নিল। হেসে বলল, কোন দরকার ছিল না আন্টি। আমরা ব্যবস্থা করেই নিতাম। বাজারের ব্যাগগুলো চোখে পড়ল। ঘড়ির দিকে ফিরে বললেন, আর কখন? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল।
শুনলাম বৌমা একাই নাকি অনেক করেছে। লক্ষ্মী মেয়ে বটে। ও এমনি আন্টি, সারাদিন ঘরের কাজকর্ম নিয়েই থাকে। অনি চমকে উঠল। তার মনে হলো ফারাজ ভাই তার প্রশংসা করল। আন্টি চলে গেল। ফারাজ ভাই বলে উঠলেন, হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও। এরপর যা আছে করো। অনি মাথা দুলাল। সারফারাজ ঘরের দিকে চলে গেল। গোসল সেরে বের হতে হতে সন্ধ্যা গড়িয়ে গেছে। এক গাদা কাপড় ধুয়ে কোমর ব্যথা ধরে গেছে অনির। তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতে বসার ঘরে এলো। রান্নাঘরের খুঁটিনাটি শব্দ শুনে উকি মারল। ভ্রু কুঁচকে তাকালো সে। রান্নাঘর পরিষ্কারই শুধু বাকি ছিল, ফারাজ ভাই সে সব কাজ মিটিয়েছে। শুধু তাই নয়, বাজারের থলেটাও নেই। মনে হচ্ছে সব গুছিয়ে রেখেছে। চুলোয় ভাত ফুটছে টোগপিয়ে। ফারাজ ভাই বোর্ডের উপর পেঁয়াজ কাটছে। অনির দিকে ফিরে বলল, তুমি একটু রেস্ট নিয়ে নাও, পারলে একটু ঘুমিয়ে নাও। ততক্ষণে রান্না হয়ে যাবে। অনির কানে কথা ঠেকল। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি। ফারাজ ভাই বোধহয় গোসল সেরে বের হয়েছেন খানিকক্ষণ আগেই। তার ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ছে ঘাড় বেয়ে। অনি হাতের তোয়ালে নিয়ে এগিয়ে গেল। আচমকা চমকে উঠল সারফারাজ। অনি বলে উঠল, নড়াচড়া করবেন না ফারাজ ভাই, আপনার চুলগুলো মুছে দিই। এসবের কোন দরকার নেই। আছে বলেই তো করছি। সারফারাজ নিচু হয়ে দেখল। অর্নিলা উচ্চতায় তেমন আহামরি কিছু না। পা দুটো উঁচু করে মাথার চুল মুছে দিচ্ছে সে। দেখে মনে হচ্ছে কোন এক সময় পড়ে গিয়ে একটা কাণ্ড ঘটাবে। সারফারাজ হুট করেই সামনে ফিরতেই তাল সামলাতে না পেরে গেল অর্নিলা। আচমকা তার কোমর আঁকড়ে ধরল সারফারাজ। সব রমণীর মুগ্ধতা থেকে এড়িয়ে যাওয়া সম্ভব, কিন্তু সবে মাত্র গোসল সেরে আসা রমণীর থেকে নয়। তার ভেজা চুলের ঘ্রাণ, মুগ্ধ শরীরের সুবাস, স্নিগ্ধ মুখের ভাব, এসব কিছুই কোন পুরুষের থেকে এড়িয়ে যেতে পারে না। যে কেউ এই ফাঁদে পা দিবে। সারফারাজ নিজেও ফেঁসে গেল। অর্নিলা যেন ছাড়ার বদলে আরো শক্ত করেই জড়িয়ে ধরল। সারফারাজের অস্বস্তি হচ্ছে। সে যতই চাইছে দূরে সরে যেতে, ততই যেন কাছাকাছি এসে ঠেকেছে। বহু কষ্টে সারফারাজ সামলালো নিজেকে। শান্ত স্বরে বলে উঠল, যাও ঘরে যাও। অনি মুচকি হেসে ঘরের দিকে পা বাড়াতেই ফারাজ বলে উঠল, ওদিকে না, তোমার ঘর ওদিকে। কেন ফারাজ ভাই? আপনি আর আমি এক ঘরে থাকবো না। আপাতত না। সামনে তোমার পরীক্ষা। রাত জেগে পড়া তোমার স্বভাব, আর রাতে আমার ঘুম প্রয়োজন। সুবিধা হয় তুমি ওই রুমেই থাকো। ঈষৎ পরিহাস করে অনি শুধায়। এত অজুহাত দিচ্ছেন ফারাজ ভাই? অজুহাত না অনি। সামনে তোমার অ্যাডমিশন। ছেলে খেলা না, একবারই তুমি সুযোগ পাবে। অ্যাডমিশন তো আর বারবার আসবে। তো আপনি সারা জীবন থাকবেন তো ফারাজ ভাই? সারফারাজ জবাব দিল না। অবাক বিস্ময় চেয়ে রইল অনির দিকে। মুচকি হেসে অনিপা বাড়াল ঘরের দিকে। বিছানায় এদিক থেকে ওদিক ঘুরে যাচ্ছে অনি। ঘুম আসছে না তার। বিছানা ছেড়ে নেমে পা বাড়াল ফারাজ ভাইয়ের ঘরের দিকে। দরজার কাছে এসে হাত রাখতেই বুঝে গেল দরজা বন্ধ। কি আশ্চর্য! দুটো মানুষই থাকে এই বাড়ির মধ্যে, তাও ফারাজ ভাই এভাবে দরজা বন্ধ করে রাখতে পারল। ভ্রুযুগল কুঁচকে মুখ কালো করে ফেলল। ধ্যাত, ছাতার মাথা। ঘুমটাই নষ্ট হয়ে গেছে। আর ঘুমাতে ইচ্ছে করছে না এখন। দরজার দিকে চেয়ে রইল একমনে। হঠাৎ মনে হলো দরজা খুলে যাচ্ছে। সত্যি সত্যি তাই হলো। দরজার খুলে সারফারাজ হতভম্ব। হতবাক দৃষ্টিতে চেয়ে রইল অর্নিলা। তার দৃষ্টিতে বিস্ময় ঘুরপাক খাচ্ছে। মনের কথা এভাবে সত্য হয়ে যায় সে জানত না। সারফারাজ গম্ভীর স্বরে শুধায়, এত রাতে এভাবে ঘোরাঘুরি কেন করছো অনি? ঘুম আসছে না তাই, কিন্তু আপনি কি করছেন ফারাজ ভাই? আপনিও তো জেগেই আছেন। ঘুম না আসলে গিয়ে পড়তে বসো। এখানে ওখানে ঘোরাঘুরির কি আছে? সামনে না তোমার অ্যাডমিশন। অর্নিলা বাঁকা চোখে ফিরে তাকিয়ে জবাব দিল, যাচ্ছি। সারফারাজ ঘর ছেড়ে বেরিয়ে এসে বলল, তোমার স্বপ্ন কোনটা অনি? কোন ইউনিভার্সিটি? অনি পিছন ফিরে বলল, ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এভাবে আমার পিছু ঘোরাঘুরি না করে পড়তে বসো, তাহলে কিছু চান্স থাকবে। যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে তারা সারা দিনরাত পড়তে থাকে, এভাবে ঘোরাঘুরি করে না। যদি তোমার স্বপ্ন সত্যিই পূরণ করতে চাও তাহলে গিয়ে পড়তে বসো। অর্নিলা মাথা নাড়ল। ঘরে এসেই বিছানায় বই খাতা নিয়ে বসে পড়ল। এই ঘরে শুধু একটা আলমারি আর বিছানা।
কোন টেবিল নেই। বিছানায় বসে কোলের মধ্যে বালিশ নিয়ে বই খুলে পড়তে বসল। সে মোটেও এতদিন ঘোরাঘুরি করেনি। পড়েছেও বটে। ফারাজ ভাইয়ের চোখ থাকতেও নেই। তার দিকে তো কোন নজরই নেই, দেখবে কি করে। পেন্সিল হাতে নিল, বইটা বের করে পড়তে শুরু করলো। খাতায় একটু একটু করে নোট করতে লাগলো। আধ ঘন্টা বাদে দরজায় কড়া নাড়ল কেউ। অনি পিছন ফিরে তাকালো। ফারাজ ভাই দাঁড়িয়ে। মুচকি হেসে বলল, বউয়ের ঘরে আসতে আবার অনুমতি লাগে নাকি ফারাজ ভাই? আগে তো বউ ছিল না, জানতাম না, জেনে নিলাম। এগিয়ে এসে ল্যাম্পশেডের পাশে কফির মগটা রেখে দিল। বলল, ঘুম আসলে ঘুমিয়ে পড়, জোর করে রাত জেগে পড়ার কিছু নেই। আপনি বানিয়েছেন আমার জন্য কফি। ভাবা যায়। রাতে ভাত তরকারি রান্না করে খাইয়েছি, এখন কফি দেখে তোর ঢং শুরু হলো। মাথায় টোকা মেরে বলল, কোন বই লাগলে তার লিস্ট করে রাখবি। আমি কাল নিয়ে আসব। আপনার ইন্টার্নশিপ কবে থেকে শুরু ফারাজ ভাই? সময় আছে ঢের, সেসব তোকে জানতে হবে না। তুই পড়তে থাক। খিদে পেয়েছে ভাই। কফি খেয়ে নে। এটা খেলে পেট ভরবে। বিস্কুট নিয়ে আসছি। বেরিয়ে গেল ফারাজ। অনি মজা লাগছে। ফারাজ ভাই তাকে ভালোবাসুক আর না বাসুক, তাকে তো ভালোবাসিয়েই ছাড়বে। দরকার পড়লে জোর করে আদায় করে নিবে। ফারাজ ভাইয়ের যত্ন তার চাই। ফারাজ ভাই ইচ্ছে করে না করলে সেটাও জোর করে আদায় করে নিবে। কফি হাতে নিয়ে পাইচারি করতে করতে পড়ছে। অনেক পড়তে হবে, যেভাবেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। এটা শুধু তার স্বপ্নই না, আরও অনেক কিছু। ফারাজ ভাইকে সে চমকে দিবে। ফারাজ ভাই মনে করে তাকে দিয়ে কিছু হবে না, ঢাবিতে চান্স পেয়ে দেখিয়ে দিবে সে নিজেও কিছু কম না। সারফারাজ শেহদাত যদি ঢাকা মেডিকেলে চান্স পেতে পারে, তার বউ অর্নিলা অথই শেহদাতও ঢাবিতে চান্স পেতে পারে। হু। অনেকক্ষণ পেরুলো। বিস্কুট নিয়ে এখনো ঘরের মধ্যে কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ নাকে এসে ঘ্রাণ ভিড়ল। অনি একগাল হেসে বিছানায় বসে পড়ল। সারফারাজ বাটিতে করে নুডলস নিয়ে হাজির হলো। বলল, ঘরে বিস্কুট নেই, এটাই খেয়ে নে। অনি চামচ দিয়ে নেড়ে দেখল। একগাদা পানি আর মশলা দিয়ে শর্টকাটে বানানো নুডলস। হেসে বলল, এই সস্তা নুডলস বানানো কার কাছ থেকে শিখলেন ফারাজ ভাই? সস্তা নুডলস খেয়ে পেট ভরা। আমি গেলাম। অনি হাসল। চটপট করতে গিয়ে গরম নুডলস মুখে হা হু করতে লাগল। সারফারাজ দরজার সামনে দাঁড়িয়ে শুধায়, অনি, তোর বিছানায় পড়তে কষ্ট হয়? না তো, ভালো লাগে। আরামে শুয়ে বসে পড়া যায়। আরামে থাকলে পড়ালেখা হয় না। চলে গেল ফারাজ ভাই। অনি ব্যঙ্গ করে বলে উঠল, হো, আরামে থাকলে পড়ালেখা হয় না, আসছে। বাটিতে ফু দিয়ে খেতে লাগলো সে। ভোর হয়েছে অনেকক্ষণ। সারফারাজের ঘুম এভাবেই কম। গতরাতে অত দেরিতে ঘুমানোর পরেও খুব সকালেই উঠে পড়ল সে। অনির ঘরের সামনে এসে দরজায় হাত বাড়াল। মনে পড়ল গত রাতের কথা, বউয়ের ঘরে আসতে আবার অনুমতি লাগে নাকি। দরজায় কড়া নাড়ল না। পর্দা সরিয়ে উকি মারল। অনি বিছানায় ঘুমাচ্ছে এলোমেলো ভাবে। এদিক ওদিক বই ছড়িয়ে আছে। নুডলসের বাটিটাও বিছানায় পড়া, খালি কফি মগটাও সেখানে। নোট পেন্সিল কিছুই গোছানো নেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সবকিছু গোছাতে লাগলো সারফারাজ। ঘরের কোণের দিকে তাকিয়ে ভাবল। অতঃপর নুডলসের বাটি, মগ তুলে নিয়ে চলে গেল রান্নাঘরে। ফের আবারও ঘরে আসল। অনির মাথার কাছে বালিশ নিচে পড়ে আছে। উঠিয়ে তার মাথায় তলে রাখল। চাদরটা এগিয়ে দিয়ে ফ্যানের বাতাস কমিয়ে দিয়ে চলে গেল সে। তার এতটুকু যত্ন, আদর, ভালোবাসা কোন কিছুই টের পেল না অনি। সারফারাজ জানাতেও চায় না। নিশ্চুপে এসে সবকিছু করে দূরে সরে যায়। সে চায় না কেউ এসব জানুক, জানতে পারুক। বিকেলের মধ্যে একটা টেবিলের ব্যবস্থা করে দিল অনির জন্য। সারফারাজ কাজের ক্ষেত্রে এত চালু এটা সে জানত না। শুধু তাই নয়, সন্ধ্যার মধ্যেই একগাদা বই নিয়ে এলো নীলক্ষেত থেকে। নীলক্ষেতের নাম অনেক আগেই শুনেছে অনি। দেখার খুব ইচ্ছে। শুনেছে সেখানে নাকি বইয়ের স্তূপ। নিজের কল্পনায় সাজালো সবটা। বলল, ফারাজ ভাই, নীলক্ষেতে কোন জমির ক্ষেত আছে তার চারদিকে বইয়ের দোকান। সারফারাজ না হেসে পারল না। এভাবেই গরমের মধ্যে এভাবে ছুটে এসে বেচারা ক্লান্ত। গায়ের শার্ট ভিজে গেছে ঘামে। এর মধ্যে অর্নিলার বোকা বোকা কথা শুনে সে জোরে হেসে উঠল। অনি খানিকটা লজ্জা পেল।
বুঝতেই পারল বোকামি হয়েছে। বইয়ের স্তূপ টেনে ঘরে চলে গেল। সারফারাজ দরজার কাছে এসে বলল, তোকে একদিন নিয়ে যাব নীলক্ষেত, দেখে আসিস কোন জমির ক্ষেত আছে। ধুর, আমি কোথাও যাব না আপনার সাথে। আচ্ছা যাস না। চলে গেল। কি অদ্ভুত, আরেকবার তো সাধতে পারত। ফারাজ ভাই কি কিছুই বুঝে না। নতুন একটা কোচিংয়ে ও ভর্তি করিয়ে দিয়েছে। অর্নিলা রাস্তাঘাট তেমন কিছুই চিনে না। তবে কোচিংটা বাড়ির কাছেই। সপ্তাহে 3 দিন যেতে হয়। বাসার সামনে থেকে একটা রিকশায় চড়ে সে যায়, আবার রিকশায় চড়েই ফিরে আসে। ইদানিং পড়াশোনা করছে ধুমিয়ে। সারফারাজ সকাল বেলা উঠে নাস্তা বানিয়ে চলে যায় মেডিকেলে। সন্ধ্যার আগে আগেই ফিরে আসে। রান্না চাপায়। এক বেলার রান্নাতেই তাদের হয়ে যায়। দুজন মানুষের আর কত। অর্নিলার রান্নাঘরে আসা ঘোর বারণ। টেবিল ছেড়ে সে উঠতেই পারে না। সারাক্ষণ পড়াশোনা। সারফারাজ দেখছে, মেয়েটা প্রচুর পরিশ্রম করছে। এবার যদি টিকে যায় তাহলেই হয়। ওর মতো তো আরো হাজার হাজার শিক্ষার্থী ও পরিশ্রম করছে। সবার লক্ষ্য একটাই। কিন্তু কার ভাগ্যে আছে বিধাতায় ভালো জানে। তবু নিরাশ হলে চলবে না। প্লেটে এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে হাজির হয়। টেবিলের কোনায় রেখে অনিকে দেখে। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। চোখ মেলে তাকাতে পারছে না এমন হাল। তবুও মেয়েটা হাসে। সারফারাজের কি হয় সেই জানে। আনমনে তার মাথায় হাত বুলিয়ে বলে, একটু ঘুমিয়ে নে অনি। এই তো এই পাতাটা পড়ে শেষ করে নেই, এরপর ঘুমাবো। এত চিন্তার কিছু নেই, দেখবি তুই পারবি। অর্নিলা হাসে। চায়ের কাপে চুমুক দিয়ে বলে, তুমি যখন বলেছ তখন আমি পারবই। সারফারাজ দাঁড়িয়ে থাকে। পুরো খাতা নোট করা, কালো রঙের কলম দিয়ে গুটি গুটি লেখা। অর্নিলা চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খায়। বলে, তোমার অনেক কষ্ট হয়, তাই না ফারাজ ভাই? সকাল সকাল এই নাস্তা বানাও, মেডিকেলে যাও, আবার এসে ঘরের কাজ করো। ঘরের কাজ আর কোথায় করি, একটু রান্না বান্না করি। এ আমি আগেও করতাম। তোর এত ভাবনার দরকার নেই। এক চুমুকে চায়ের কাপ শেষ করে বলে, আচ্ছা অনি, সামনের সপ্তাহে চট্টগ্রামে পরীক্ষা শুরু হবে। তুই দিতে যাবি না? না ভাই। কেন? আবেদন করিসনি? করলি না কেন? আমার বিশ্বাস ছিল, চট্টগ্রামে পরীক্ষা দিলে তুই টিকতি। রাজশাহীতেও তোর চান্স হতো। অর্নিলা উঠে দাঁড়ায়। বিছানার দিকে এগিয়ে গিয়ে বলে, আমি ঢাকাতেই পড়ব ফারাজ ভাই। ও চান্স পেলেও আমি যাব না। আপনাকে ছেড়ে আমি দূরে কোথাও যাব না। বালিশে মুখ গুজে সে। সারফারাজ ঈষৎ হতবাক হয়ে যায়। খেয়াল করে, মেয়েটা এক কাপ চা খেয়েও ঘুমাতে চলে গেল। অনেক ক্লান্ত ছিল বোধহয়। সারাটে দিন পড়াশোনা করে যাচ্ছে। টেবিল গুছিয়ে রাখে। অর্নিলার গায়ে চাদর টেনে নিঃশব্দে বের হয়ে যায়। সোফার উপর বসে পড়ছে অর্নিলা। আর দুদিন বাদেই ঢাবিতে পরীক্ষা। নাওয়া খাওয়া বাদ দিয়ে পড়ে যাচ্ছে। আগের পড়াগুলো রিভিশন দিচ্ছে। আলস দুপুর। অর্নিলা জোরে জোরে পড়ছে। তার পড়ার আওয়াজ রান্নাঘর অবধি যাচ্ছে। সারফারাজ গরম গরম ভাতের থালা নিয়ে হাজির হলো। সোফায় বসে ভাত মাখিয়ে লোকমা তুলে ধরল অনির সামনে। অনি একদিকে খাচ্ছে, অন্যদিকে পড়ে যাচ্ছে। এই ছোট ছোট ব্যাপারগুলো অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই দেখা যায়, সারফারাজ তাকে খাইয়ে দিচ্ছে আর সে পড়ে যাচ্ছে। তার অজান্তেই ফারাজ ভাই তার জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। সে যেমনটা চাইছিল তার চেয়েও বেশি কিছু পাচ্ছিল। কিন্তু অত মন দিয়ে বোঝার বোধটা অর্নিলার তখনও হয়নি। হবে কি করে? ভালোবাসা আর কতটুকুই বুঝে সে। ভালোবাসা যে বিস্তর, সেখানের এক ক্ষুদ্রাংশ সবে মাত্র ছুঁয়েছে তাকে। এর মধ্যে নিজেকে মিশিয়ে নেওয়া এখনো যে বাকি। পরীক্ষা শেষ হলো। পরীক্ষার আগে যত ঝামেলা, যত কিছু গেল পরীক্ষার মাধ্যমে শেষ হলো। এবার সে ঘুমিয়েছে। চেঞ্জ অবধি করেনি। কত ক্লান্ত, মলিন মুখটা শুকিয়ে গেছে। দেখে মনে হয় দীর্ঘদিন ধরে ঘুমায় না। তার এমন ক্লান্তি মুখ দেখে মায়া হয় সারফারাজের। মেয়েটা সত্যিই বড্ড লড়েছে, সে নিজে সাক্ষী। এবার জিতলেই হয়। কিন্তু সবাই জিতবে না সে নিজেও জানে। দিনকতেক গেল। সারফারাজ ল্যাপটপ ছেড়ে উঠে দাঁড়ালো। ছুটে আসল অর্নিলার ঘরের সামনে। অনি শক্ত হয়ে বিছানায় বসে আছে। দু একবার ডাক দিল, অনি, এই অনি। অনি সাড়া দিল না। কাছে এসে দাঁড়ালো। অনিল ঘোর ভাঙল। মুখ তুলে তাকানোর আগেই ডুকরে কেঁদে উঠল সে।
সারফারাজ চেয়ার টেনে বসে তাকে সামলাতে লাগলো। এই হার সে মেনে নিতে পারেনি, তার স্বপ্ন ছিল এটা, তার জীবন ছিল। এত পরিশ্রম, এত রাত জাগা সবকিছুই কি বৃথা হয়ে গেল? বিধাতা এতটা নির্দয় না হলেও পারত। সারফারাজ জড়িয়ে ধরল তাকে। তার শার্টটা আঁকড়ে ধরে কাঁদছে অনি। সান্ত্বনা দেবার মতো কিছু নেই। তবুও বলছে, কিছু হয়নি অনি, কিছু না। এখানে সব শেষ না। এখনো অনেক ভার্সিটি আছে। জাহাঙ্গীরনগর, গুচ্ছ, 7 কলেজ। একটাতে তোর চান্স হয়েই যাবে। এত কাদার কিছু নেই। বললেই হলো নেই। রাত জেগে যেই স্বপ্ন সে জাগিয়েছিল তা তো ভেঙে গেল। কখনো চোখে দেখেনি, দেখেনি সেখানকার রাস্তা ঘাট, তাও মনের ভেতর সবকিছু সাজিয়েছিল। না দেখেই এত করে চাইল তবু পেল না। সারফারাজ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কান্নার রেশ কমেছে, কষ্ট নয়। সারফারাজ মলিন কণ্ঠে বলল, হয়েছে অনি, এত কাদার মতো কিছু হয়নি। যার ভাগ্যে যা ছিল তাই পেয়েছে। গিয়ে দেখো, তোমার চেয়েও কারো কাছে সেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তুমি হয়তো না পেয়ে কদিন কাঁদতে, কিন্তু তাকে সারা জীবন ভুগতে হতো। বিধাতা যা করে ভালোর জন্যই করে। এখানে সবকিছুরই শেষ না। থামো। অনি মুখ তুলে তাকালো। চোখের কার্নিশ বেয়ে নোনা অশ্রু গড়িয়ে পড়ছে। সারফারাজ মুছে দিল অশ্রুকণা। সচোখে তার সামনে কপালে চুমুক হেলো আলতো করে। হেসে বলল, চল ঘুরে আসি। তৈরি হয়ে নে, আমরা আজ বাইরে যাব। অর্নিলা বিস্মিত নয়নে চেয়ে রইল শুধু। অর্নিলা অবশেষে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। কিন্তু ঢাবিতে চান্স না পাওয়ার দুঃখ তার কখনোই ঘুচবে না। এর মধ্যে তো আছেই ফারাজের দূরত্ব, তার অবহেলা। এই অবহেলা সইতে সইতে সে এখন ক্লান্ত। মাঝে মাঝে মন চায় অভিমান করতে, আর কথা বলবে না ফারাজ ভাইয়ের সাথে। কিন্তু এমনটা করতে পারে না সে। তার মন বারবার তার কাছে নেতিয়ে পড়ে। বটগাছের মতো মাথা তুলে দাঁড়াতে পারে না। মন বলে, কার কাছে এত দম্ভ দেখাবে, সে তো তারই জীবন সঙ্গী। যদি ফারাজ ভাই তাকে ছেড়ে অন্য মেয়ের প্রতি আসক্ত থাকতো তবু না হয় কিছু বলা যেত। তেমন কোন লক্ষণও তো নেই। তাও আজ চুপি চুপি গিয়ে ফারাজ ভাইয়ের ফোনটা তুলে চেক করছিল। ভাইয়া তখন ঘরে ছিল না। ভালো করে ফোন চেক করছিল সে। এত গভীর মনে চেক করছিল যে ভাইয়া কখন এসে পাশে বসলো তার খেয়াল হলো না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন কিছু পাওয়া গেল না, তখন তার মন থেকে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। হঠাৎ পাশ থেকে ভাইয়া যখন বলে উঠল, চেক করা হলো নাকি আরো কিছু বাকি আছে? তরফর করে লাফিয়ে উঠল অর্নিলা। হতভম্ব হয়ে ফিরে তাকালো ফারাজ ভাইয়ের দিকে। ভাইয়া কি এতক্ষণ এখানেই ছিল? ছি ছি। লজ্জায় তার মুখ নিচু হয়ে গেল। ফারাজ ভাই ফোনটা হাতে তুলে নিয়ে বললেন, আর কিছু দেখার নেই। আর সেখানে দাঁড়াতে পারল না অনি। চট করে চলে এলো নিজের ঘরে। দরজা বন্ধ করে বসে রইল। পণ করল, যতক্ষণ না অবধি ফারাজ ভাই ডাকছে ততক্ষণ সে ঘর ছেড়ে বের হবে না। কিন্তু তার মনস্থির বেশিক্ষণ রইল না। খানিকক্ষণ বাদেই দরজায় কড়া কেউ। অর্নিলা কান পেতে শুনছে। কেউ বোধহয় ঘরে এসেছে। মেয়েলি কণ্ঠ আসছে। অর্নিলা আরো ভালো করে কান পাতল। গলা চেনা চেনা লাগছে। মনে হচ্ছে মেঘলা এসেছে। হ্যাঁ, সেই। দরজা একটু ফাঁক করে উকি মেরে দেখতে লাগলো। ফারাজ ভাই হেসে হেসে মেঘলার সাথে কথা বলছে। হাসির কি বাহার! সবে মনে পড়ল, ফোনে কি আছে। ফোনে তো কিছু থাকার কথা নেই। মেঘলাবদের হাড্ডিটাই তো এখানে। ফোনে আবার কারো থাকার কি দরকার? যেই ভাবলো ঘর ছেড়ে আর বের হবে না, অমনি মেঘলার আসতে হলো। ধুর! ঠিক করে অভিমানটাও সে করতে পারছে না। একরাশ বিরক্তি নিয়ে বের হলো ঘর থেকে। মেঘলার দিকে ফিরে একগাল হেসে বলে, তা তুমি কোন কাজে এসেছো নাকি? হ্যাঁ, ওই সারফারাজ ভাইয়ের এসেছি। একটু দরকার ছিল। তো দাঁড়িয়ে কেন? বসো না। হ্যাঁ, বসছি। অর্নিলা আর চোখে দেখছে। ঢং করে বসছে মেয়েটা। ভালো করে একটু দেখে নিল। চুলগুলো স্টাইল দিয়ে কাটা। নিজের চুলগুলো ছুঁয়ে দেখল। কোমর অবধি তার বেনি করা চুল। পরশু আছড়ে বেনি পাকিয়ে রেখেছিল। ধুয়েছিল কবে তাও মনে পড়ছে না। একটু সংকুচিত হয়ে গেল অনি। আর চোখে মেয়েটাকে দেখছে। যাতে সে বুঝতে না পারে অনি তাকে দেখছে। ফারাজ ভাই কেমন হেসে হেসে জিজ্ঞেস করছে, পড়াশোনার খবর কি তোমার? কেন?
তার পড়াশোনা জেনে আপনার কাজ কি ফারাজ ভাই? এত কেন জানতে হবে সবকিছু? মুখ ভেঙচি কাটল। মেঘলা সেজেছে, চোখে লেপ্টে কাজল দিয়েছে, ঠোঁটে ছোঁয়া রং। অর্নিলা নিজের ঠোঁট দুটো কামড়ে ধরল। ঠোঁট ফেটে চামড়া বেরিয়ে গেছে। হঠাৎ মনে হলো মেঘলা অনেক সুন্দরী। টকটকে তার গায়ের রং। একটু ফুল ছুঁয়ে দিলেই যেন লালচে হয়ে ওঠে। এমন মেয়ের দিকে নজর পড়বে না তো কোথায় পড়বে? আশপাশ উসখুস করছে, একটু আয়নাতে নিজেকে দেখে নিতে ইচ্ছে করছে। কেমন লাগছে কে জানে। সারফারাজ বলে উঠে, অনি, একটু চা নিয়ে আসো মেঘলার জন্য। হ্যাঁ, এত স্বাদ। আমি আনবো ওর জন্য চা। অর্নিলা হাসল। শাড়ি কোমরে গুজে বলল, যাচ্ছি। এক পা এগিয়ে গিয়ে বলল, কিন্তু ফারাজ ভাই, ঘরে তো চাপাতি নেই, সকালেই ফুরিয়ে গেছে। সারফারাজ আশ্চর্যিত ভঙ্গিতে চেয়ে রইল অর্নিলার দিকে। এমনভাবে মেহমানের সামনে এই কথা অনি বলবে তা ধারণার বাইরে ছিল। হাসার চেষ্টা করল। অনি দাঁত বের করে হেসে তাকিয়ে আছে সারফারাজ শেহদাতের দিকে। মেঘলা হেসে বলল, থাক, সারফারাজ ভাইয়া। আমি চা খাই না। ও খাও না। যাক ভালো হলো। বলেই ধপ করে বসে পড়ল সারফারাজের পাশে। সারফারাজ ধীরে স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, বিস্কুট নিয়ে আসো। ও তো পরশু শেষ হয়ে গেছে। সারফারাজের অস্বস্তি বোধ হচ্ছে। একটু বিচলিত হয়ে বলল, তাহলে মিষ্টি তো আছে। আমি গতকালই এনেছিলাম। ফারাজ ভাই, আপনি জানেন না আমি মিষ্টি কত পছন্দ করি। 2 পিসই ছিল। দুপুরেই আমি খেয়ে ফেলেছি। বলেই গাল ভর্তি হাসল। সারফারাজ নিশ্চিত হয়ে গেল অর্নিলা পুরোপুরি মিথ্যে কথা বলছে। মেঘলার সামনে কিছু বলতেই পারছে না। এ যেন গলায় কাটা বিধবার মতো হলো। মেঘলা হেসে বলল, থাক না, আমি খেয়েই এসেছি। এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। সারফারাজ আর চোখে অনির দিকে তাকালো। অনি এখনো হাসছে। সারফারাজ মুখ ফুটে বলল, নুডলস। অর্নিলা চটপট জবাব দিল, আমার হাত অনেক ব্যথা করছে ফারাজ ভাই। আমি এখন রাঁধতে পারবো না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সারফারাজ উঠে দাঁড়ায়। মলিন মুখে বলে, তুমি বসো মেঘলা। আমি নুডলস রেঁধে আনছি। অর্নিলা উৎকণ্ঠে বলে, ওই সস্তা নুডলস। চোখ রাঙিয়ে রান্নাঘরের দিকে চলে যায় সারফারাজ। তাতে অর্নিলার কিছু যায় আসে না। করুক গে রাগ। মেঘলা বোধ হয় কিছু বলতে চাইছে। অর্নিলা বাধা দিয়ে বলে উঠে, আরে মেঘলা, তোমার টেস্ট এক্সাম কেমন গেল? ভালো। বলেই রান্নাঘরের দিকে উকি ঝুঁকি মারছে। বারবার উসখুস করছে। অর্নিলা চোখে মুখে বিজয়ের হাসি। ভালোই হয়েছে ফারাজ ভাইকে রান্নাঘরে পাঠিয়ে। এই মেঘলার থেকে ভাইয়া যত দূরে থাকবে ততই মঙ্গল। এতক্ষণ তো ভালোই মুখ দিয়ে গড়গড় করে কথা বের হচ্ছিল, এখন আর কথা বলছে না। ইস, ফারাজ ভাইকে দেখলেই মনে হয় মুখটা শুধু চুলকায়। অর্নিলা আবারও জিজ্ঞেস করল, আন্টি কেমন আছে? ভালো। আর তোমার আব্বা? সেও ভালো। অর্নিলা হাসল মেঘলাকে অস্থির হতে দেখে। কত অকার হ্রস্বই না সুখ লাগছে না। হঠাৎ সারফারাজের কণ্ঠ। অর্নিলা ঠিক শুনল, ভাইয়া তাকেই ডাকছে। মেঘলা চট করে দাঁড়িয়ে বলল, ওই সারফারাজ ডাকছে। বলেই রান্নাঘরের দিকে চলে গেল। অর্নিশা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়ের সাহস তাকে হতবাক করে দিল। রেগে উঠে দাঁড়ায় সে। রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মেঘলা। ভেতরে সারফারাজ। সামান্য কিছুক্ষণ রান্নাঘরে থেকেই ঘামে একাকার সারফারাজ। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেগুলো শার্টের হাতায় মুছে ফেলল। তাকে দেখতে এখন আরো আকর্ষণীয় লাগছিল। সারফারাজ মনে করল অনি এসেছে। তাই বলে উঠল, অনি, ওই তেলের বোতলটা কোথায়? আরে তুমি। মেঘলা হাসে। খোলা চুলগুলো খোপা বাঁধে সারফারাজের সামনে। ভ্রু কুঁচকে তাকায় সারফারাজ। কিন্তু মেঘলার দিকে নয়, তার পিছনে অনির দিকে। মেঘলা খুশি খুশি মনে বলে উঠে, বাহ সারফারাজ ভাইয়া, আপনি এত ভালো রান্না পারেন। জানেন আমার খুব শখ, আমার বরও রাঁধতে পারবে। তাহলে এমন বর খুঁজে নেও না মেঘলা, অন্যের বরের দিকে আর নজর নাই বা দিলে। মুখ তৎক্ষণাৎ গম্ভীর হয়ে উঠে অর্নিলার জবাবে। অর্নিলা তাকে পেরিয়ে রান্নাঘরে ঢুকে থমথমে কণ্ঠে সারফারাজকে বলে, ওই তো ওই দিকে তেলের বোতল। সারফারাজ নিশ্চুপে মাথা নাড়ে। মনে হচ্ছে ঘরের আবহাওয়া ঠিক নেই। অর্নিলা ফের মেঘলার দিকে ফিরে হেসে বলে উঠে, তুমি কেন ছুটে এলে মেঘলা?
ফারাজ ভাই তো আমায় ডেকেছিল। শুনোনি? ইস, এত ছোট বয়সেই কান দুটো নষ্ট করে ফেললে। সারাদিন কি হেডফোন গুঁজে গান শুনো নাকি? সারফারাজ ইতস্তত বোধ করছে। সে কিছু বলতেও পারছে না মেঘলার সামনে। মনে হচ্ছে এখন কথা বলাই বিপজ্জনক। মেঘলা ইনিয়ে বিনিয়ে বলল, ওই পানি খেতে এসেছিলাম। কিন্তু পানি তো বসার ঘরেও আছে। কিন্তু ফ্রিজ তো এখানে। আমি ঠান্ডা পানির জন্য এসেছিলাম। ঘরের কি কোথায় সব যেন তোমার মুখস্থ। হ্যাঁ, আগে রোজ আসতাম তো তাই। রোজ আসতে? প্রশ্নটা মেঘলাকে করলেও ফিরে তাকায় সারফারাজের দিকে। অর্নিলার দৃষ্টি যেন ছুরির চেয়েও ধারালো। সারফারাজ ঝোঁক গিলে। হ্যাঁ, সারফারাজ ভাইয়া একা থাকতেন তাই আম্মু মাঝে সাঝেই তার খোঁজ নিতে পাঠাতো তাই। অর্নিলা হেসে শুধায়, জানো, আমার নিচতলায় একজন নতুন ভাড়াটে এসেছে। বেচারাও একা থাকে। সে কিন্তু আবার মেয়ে। তার খোঁজ খবর নিতে যেতেও তো পারো, তাই না? কারণ এখন তো সারফারাজ ভাইয়ার খোঁজ নেওয়ার জন্য তার বউ আছে। তাই এই বাসায় যখন তখন না আসাটাই ভালো। সোজাসুজি কথাগুলো বলে মেঘলাকে থমকে দিল অর্নিলা। মেঘলা আর এক মুহূর্ত দাঁড়ায়নি। ভাইয়া, আমি আসি বলেই দ্রুত বের হয়ে গেল। অর্নিলা বলে উঠল, সে কি? ঠান্ডা পানি খাবে না? কথাখানা তার কানে গেল কি না জানা নেই, কিন্তু পরক্ষণেই ফারাজ ভাইয়ের দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। তার রক্তবর্ণ দৃষ্টি অতঃপর চটে বেরিয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। কোন কিছু না করেও আজ সে এমন বাজে ভাবে ফেঁসে গেল। অর্নিলা গরম গরম নুডলস মুখে দিচ্ছ। গপ গপ করে খাচ্ছে সে। কাজটা করছে রাগের বশে। আবারও চামচ ভর্তি ধোয়া উঠা নুডলস মুখে দিল। সারফারাজ গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল। অর্নিলা পানির দিকে ফিরেও তাকালো না। আবারও যেই না নুডলস মুখে দিতে যাবে অমনি সারফারাজ তাকে থামিয়ে দিল। অশ্রুসিক্ত নয়নে অর্নিলা ফিরে তাকালো সারফারাজের দিকে। সারফারাজ শক্ত কণ্ঠে বলে উঠল, অনেক হয়েছে। থামো এবার। কেন? কেন থাম? সরুন, আমার খিদে পেয়েছে। তাই বলে এমন রাক্ষসের মতো খাবে? আর আমি জানি তোমার মোটেও খিদে পায়নি। রাগে তুমি এমনটা করছো। বেশ করছি। আপনার কি তাতে? অনি প্লিজ। ও বাচ্চা মানুষ। একটু উড়নচণ্ডী আর চঞ্চল। তাই বলে তুমি তো বাচ্চা নও। তুমিও এমন করবে? ওহ তাই তো। আমি তো এখন বড় হয়ে গেছি ফারাজ ভাই। মেঘলা এখন বাচ্চা, তাই উড়নচণ্ডী। এমন তো করবেই। কই ফারাজ ভাই, যখন আমি এমন করতাম তখন তো আপনি এই কথা বলতেন না। আপনি তো এমন হেসে তখন আমার সাথে কথা বলতেন না। আপনার কাছে ঘেঁষতেই দিতেন না। দূরে পালিয়ে বাঁচতেন। বলতেন, আমি ছোট। তখন এত মায়া কোথায় ছিল? আর এখন বলছেন মেঘলা ছোট। বাহ, চমৎকার। দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। সারফারাজ নিশ্চুপ দৃষ্টিতে চেয়ে আছে। অনির বলা তীক্ষ্ণ কথাগুলো তার বুকে এসে বিঁধেছে। অনি চোখ দুটো মুছে উঠে দাঁড়ালো। দুই পা এগুতেই হঠাৎ মনে হলো সারফারাজ তার বাহু করে ধরেছে। অনি পিছন ফিরল। ফারাজ ভাইয়ের মলিন দৃষ্টি তার উপর। কিছু বলার আগে ফারাজ ভাইয়ের হেঁচকা টানে তার কাছে ধরা পড়ল অর্নিলা। ফারাজ ভাই হাত রাখল তার কোমরে। রোজ রোজ ফারাজ ভাইকে দেখানোর জন্যই শাড়ি পরে ঘুরে বেড়ায় সে। কিন্তু কখনো এভাবে ফারাজ ভাই তাকে কাছে টেনে নেয়নি। তার হাত দুটো ফারাজ ভাইয়ের বুকের উপর। কেন জানি সে দৃষ্টি মেলাতে পারছে না। আবারও তার চোখে অশ্রু ভরে উঠছে। আজ এই বাড়িতে প্রায় 1.5 মাসের কাছাকাছি। কখনো তো ফারাজ ভাই এমন আবেগে তাকে কাছে টেনেনি। তার উষ্ণ হাতের ছোঁয়া কখনোই এভাবেই তাকে ছোঁয়নি। আজ হঠাৎ কি হলো? অশ্রু গড়িয়ে পড়ল চোখ বেয়ে। কানে ভেসে এলো সেই স্বর, অনি। সর্বাঙ্গ কেঁপে উঠে এই কণ্ঠে। তার মনের আবেগ, অনুভূতি সব মিশে একাকার। ফারাজ ভাইয়ের ঠান্ডা হাত তার চিবুকে এসে ঠেকেছে। মুখ তুলে চাইল সে। ফারাজ ভাইয়ের ঝাপসা মুখের দেখা মিলছে। সে বুঝতে পারছে ফারাজ ভাই তার কাছে আসছে, আরো কাছে, অনেক কাছে। আচমকা তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। নিঃশ্বাস নিতে পারছে না সে। দুহাতে খামচে ধরল সারফারাজের শার্ট। চারদিক তখন নিস্তব্ধ, নীরব ঠেকেছে তার কাছে। সেই ঠোঁটের স্বাদ কমা, সেই প্রেম, সেই ভালোবাসা তার অস্থির মনকে শান্ত করে তুলছে। সে যেন কোন এক ঢেউ খেলানো সমুদ্র। খানিক বাদে ছাড়া পেল সে। লজ্জায় মুখ তুলে তাকাতে পারল না। কোমর থেকে হাতটাও আস্তে আস্তে সরে গেল।
অনিও ছেড়ে দিল শার্টটা। কি যে বলা উচিত করা উচিত সারফারাজ সেটা বুঝতে পারল না। চোখের চশমাটা পরে এদিক ওদিকে তাকালো সে। হঠাৎ অর্নিলা বলে উঠল, আরো কিছুক্ষণ চুমু খেতে পারলেন না ফারাজ ভাই? এত কিসের তাড়া ছিল আপনার? বিহ্বল দৃষ্টিতে অর্নিলার মুখের দিকে তাকিয়ে রইল সারফারাজ। মেয়েটা কি সহজেই কথাগুলো বলে ফেলল। সে মিনমিনিয়ে বলল, আমার কাজ আছে, বলেই ঘরের দিকে চলে গেল। কিন্তু অর্নিলার হাত থেকে বাঁচা কি এতই সহজ? সেও নাছোড়বান্দা। পিছন পিছন এগিয়ে বলে উঠল, এখন কিসের কাজ ফারাজ ভাই? শুনুন না আমার কথাটা, আরেকবার চুমু খান আমায়। অনি চুপ করো। কেন চুপ করব কেন? তোমাকে কিছু বলাই বেকার, বলেই ধপ করে দরজাটা বন্ধ করে দিল। অনি চমকে উঠল। এ কি? এটা কেন হলো? ফারাজ ভাই এটা কি করলো? কিছুক্ষণ দরজায় কড়া নেড়েও কোন লাভ হলো না। ভাইয়া দরজা খুলেনি। একরোখা ছেলে একটা। রেগে নিজের ঘরের দিকে চলে গেল। রাতের বেলা ফারাজ ভাইয়ের ঘরের দরজা খোলা দেখতে পেয়েই অনি দরজার গোড়ায় এসে দাঁড়ালো। সারফারাজ পিছন ফিরল। চেয়ে দেখে অর্নিলা বড় পরিপাটি হয়ে একটা বালিশ হাতে দাঁড়িয়ে আছে। মুচকি হেসে বলল, ফারাজ ভাই, আজ রাতে আমি আপনার সাথে ঘুমাই। সারফারাজ জবাব দিল না। আসলে অর্নিলা জবাবের আশাই করেনি। ফট করে ঘরে ঢুকে সোজা বিছানার উপর বসে পড়ল। বালিশ রেখে চাদর টেনে শুয়ে পড়ল। সারফারাজ কিছুক্ষণ হা হয়ে তার দিকে তাকিয়ে থাকল। অতঃপর বইয়ের দিকে মনোযোগ দিল। অর্নিলা কিছুক্ষণ পর পরই জিজ্ঞেস করতে থাকল, ফারাজ ভাই, আপনার পড়া শেষ হয়নি? কখন ঘুমাবেন? সারফারাজ জবাব দিল না। ফারাজ ভাই, ও ফারাজ ভাই, আমার দেরি হবে অনি। আচ্ছা। আনমনে অপেক্ষা করতে লাগলো। একটু ফোন নেড়েচেড়ে দেখল। আবারও ফিরে চাইল। ফারাজ ভাই তখনও বই ছেড়ে উঠেনি। এভাবে অপেক্ষা করতে করতেই সে ঘুমিয়ে গেল। সারফারাজ পিছন ফিরল। অর্নিলার ঘুমন্ত মুখের দিকে ফিরে একগাল হাসল সে। উঠে দাঁড়ালো। বিছানার কাছে এগিয়ে এসে তার কপালে একটা চুমু খেল। হেসে বলল, পাগল মেয়ে একটা। অর্নিলা তখন একটু নড়েচড়ে উঠল। আলো নিভল। সারফারাজ একপাশে শুয়ে পড়ল। অর্নিলার ঘুম তখনও ভাঙেনি। ঈদের ছুটিতে সারফারাজ আর অর্নিলা ফের এসেছে মোহনগঞ্জ। তবে বেশি দিনের জন্য নয়। সারফারাজের ছুটি তেমন পায়নি। 20 রোজ অবধি তো শহরেই ছিল। শাহিনুর বেগম কতবার করে ফোন করলেন, চলে আসতে। একটাই তো রোজা, তাও বছর ঘুরে। তাও বুঝি দুজনের সময় হলো না। অর্নিলা ব্যস্ত পড়াশোনা নিয়ে আর সারফারাজ ব্যস্ত মেডিকেল নিয়ে। অর্নিলা তবুও যেন সকল ব্যস্ততা কাটিয়ে যেতে পারত, কিন্তু গেল না। এমন করে যাবে? বরকে এখানে একা ফেলে কি যাওয়া যায়? এতদিন পর গ্রামে নিজ বাড়িতে ফেরত এসেছে যেন বুক ভরে শ্বাস নিল অর্নিলা। রোজার শুরু থেকেই আরাফাত এখানে। আরাফাত চান্স পেয়েছে বুয়েটে। যাক, তার স্বপ্ন পূরণ হলো। তাদের এক জুটির দুই স্বপ্ন ছিল। একজন পূরণ করতে পেরেছে বলে অর্নিলা বেশ খুশি। সেখানে হোস্টেলে থেকেই পড়াশোনা করছে সে। অর্নিলা বসার ঘরে এসেই দেখতে পেল আরাফাত চেয়ারে বসে আম খাচ্ছে। অর্নিলা আহম্মকের মতো কতক্ষণ চেয়ে রইল। দুপুর গড়িয়ে গেছে। এই রোজার সময় এত বড় হাবলা ছেলে নাকি রোজা রাখেনি। সোফার কুশন গায়ে ছুঁড়ে মেরে বলল, কি রে হাবলা, তুই রোজা রাখিস নি কেন? আরাফাত উল্টো হাসল। বলল, খাবি। এ তার ছেলেবেলার অভ্যাস। সব সময় অর্নিলাকে জ্বালাতন করা তার চাই। অর্নিলা মুখ ভেঙচি কেটে বলল, আমি তোর মতো নাকি রে? আম্মু জানে তুই এই কাজ করেছিলি। মা, ওমা এসে দেখো, তোমার হাতির মতো ছেলে রোজা না রেখে আম খাচ্ছে। সারফারাজ ব্যাগ হাতে নিয়ে ঢুকল। ঘেমে একাকার। ক্লান্ত দেহ নিয়ে সোফায় বসে পড়ল। শাহিনুর বেগম ছেলের পিছন পিছন এসে মাথার উপর ফ্যানটা ছেড়ে দিলেন। ধীরে সুস্থে বললেন, ওকে বলিস না কমা, ও শরীর ভালো নেই। শরীর ভালো নেই? হো, সব ঢং। ছেলে তো তাই দোষ দেখতে পাও না? এভাবে কেন বলছিস? আমি কি সব সময় তোর দোষ দেখি বলতো? ছেলেটা গতকাল থেকে ইফতারের পর থেকেই শরীরটা খারাপ। কয়েকবার বমি করেছে। স্যালাইনও দিয়েছে রাতে একটা। আজকের দিনটা যাক। হ্যাঁ, তাই বলে এভাবে রাক্ষসের মতো খাওয়া দাওয়া করবে? চুপ কর। এভাবে বলিস না। সারফারাজ, তুমি রোজা তো? সারফারাজ মাথা নাড়ল। অর্নিলা মুচকি হেসে বলে, আমিও রোজা মামুনি। লক্ষ্মী মেয়ে, তোমার ছেলের মতো অর কমানা।
ভালো হয়েছে, যা ঘরে নিয়ে ফ্রেশ হয়ে নে। সারফারাজ ঘরে যাও। সারফারাজ উঠে দাঁড়ালো, এক হাতে ব্যাগ নিয়ে সামনে এগিয়ে গেল। আরাফাতের মাথায় হাত বুলিয়ে বলল, শরীর কেমন? ভালো তো। প্রেশার লো ছিল নাকি? হ্যাঁ, তেমনটাই। একদম নিচে নেমে গেছে। এখন ভালো আছি। কিরে বুড়ি, আম খাবি? এই দেখ, বলেই কামড় বসাল। অর্নিলা মুখ ভেঙচি কেটে চলে গেল। আম তার ভীষণ পছন্দ, আর এই পাকনা ছেলে তাকে এভাবে খোঁচা দিচ্ছে। সারফারাজ মৃদু হেসে বলল, পড়াশোনার চিন্তা এবার একটু কমিয়ে কর, তাহলেই শরীর ঠিক থাকবে। তারাবিহ নামাজ শেষে সারফারাজ, আরাফাত আর আরিফ হাসান একসাথে বাসায় ঢুকলেন। অর্নিলা বেলের শরবত করে রেখেছিল। মাও নামাজ শেষে ঘর ছেড়ে বের হলেন। বসার ঘরে সবাই একসাথে দেখে তার ভীষণ আনন্দ হচ্ছে। দুদিন বাদে শ্রেয়মী, রুদমিলা, ফরহাদ সকলে চলে আসবে। বাড়ি আরো জমজমাট হয়ে উঠবে। ভাবতেই খুশিতে তার চোখ দুটো ভরে উঠল। দ্রুত চোখ মুছে খাবারের কথা বললেন তিনি। সারফারাজের শরীর ম্যাজম্যাজ করছে। সে বলে উঠল, এখন আর খাবো না, ঘুমাবো। মাঝরাতে একবারে উঠে খাবো। হাঁটা ধরল ঘরের দিকে। পিছন পিছন এসে হাজির হলো অর্নিলা। সারফারাজ তখন সবে গায়ের পাঞ্জাবি খুলে বিছানার উপর রাখল। অর্নিলা পাঞ্জাবি হাতে তুলে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফারাজ ভাইয়ের দিকে। ব্যাপারটা সে বুঝতে পেরেছে। সেও এদিক ফিরল। দুজনের চোখাচোখিতে অর্নিলা মুখ টিপে হেসে উঠল। তার লজ্জা মাখা হাসির মানে দাঁড় করাতে সময় লাগলো না সারফারাজের। ড্রয়ার থেকে একটা টি শার্ট নিয়ে অর্নিলার মাথা টোকা মেরে বলল, রোজার মাসে এসব আজে বাজে চিন্তা বাদ দেওনি। ওমা, আজে বাজে চিন্তা আবার কি ফারাজ ভাই? আমার হক আছে আপনার উপর। রোজার মাসে যেন একটু বেশিই হক নিয়ে চিন্তা ভাবনা করছিস। অবশ্যই তা তো করতেই হবে। আচ্ছা ফারাজ ভাই, আপনার আমাকে চুমু খেতে ইচ্ছে করে না? ছি ছি, রোজার দিনে এসব কি ধরনের কথাবার্তা? তো কি, রোজা তো দিনে ছিলাম, এখন তো রাত। রোজার মাসে আল্লাহর দরবারে দোয়া চাইতে হয়নি। ওসব কর। স্বামীর খেদমত করলেও কিন্তু সোয়াব আছে ফারাজ ভাই। কথাখানি বলেই মুখ টিপে হাসল অর্নিলা। সারফারাজ গম্ভীর মুখে বলে উঠল, তোর মতো নির্লজ্জ মেয়ে আমি একটাও দেখেনি অনি। কত মুখ পাতলা মেয়ে তুই। এমন নিরামিষ বর পেলে সব মেয়েরাই নির্লজ্জ হয়ে যাবে। আচ্ছা, আপনি কি একটু বলেন? সেদিন একবার চুমু খেলেন, এরপর তো ধারে কাছেও ঠেকলেন না। সোজাসুজি বলুন, আমায় আপনার ভালো লাগে না? সারফারাজ শীতল দৃষ্টিতে চেয়ে থেকে বলে উঠল, তুই নিজেই ভেবে দেখ, একদিন আমি নিঃশ্বাস ফেলার সময়টুকু পেয়েছি কিনা। চলে গেল ওয়াশরুমে। অর্নিলা চুপ হয়ে ভাবতে লাগলো। সত্যিই তাই, একদিনে ফারাজ ভাই তেমন একটা ঘরে থাকেনি। সেই সকাল বেলা ঘর থেকে বের হওয়া লোকটা সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। তাকে দেখতেই তখন মায়া লাগত। গায়ের এপ্রন সহ ভিজে উঠত ঘামে। মেডিকেলে তার উপর কি ধকল যাচ্ছে সেটা সে বুঝতেই পারছে। এরপর তো রোজ রাতেই পড়ার টেবিলে বসে থাকত। ডাক্তার হওয়ার স্বপ্নটা তার ছেলেবেলা থেকেই। সেই স্বপ্নের পিছনে এখনো সে ছুটছে। অথচ টের পাচ্ছে না তার জন্য ও তো কেউ অপেক্ষা করছে। সেও তো তার মতোই ছোট থেকে তার পাত্তা পাবার চেষ্টা করত। তাও বললে কম হবে। সেদিন মাঝরাতে উঠেও ফারাজ ভাইকে হসপিটাল যেতে হয়েছে। ইমার্জেন্সি ছিল। তার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ভোরে চোখ লেগে গেল টের পায়নি অর্নিলা। অতঃপর যখন ঘুম ভাঙল তখন তার চক্ষু চড়ক গাছ। কলিং বেল বাজছে সেই কখন থেকে। কি গভীর ঘুমেই না ছিল সে। ফারাজ ভাইয়ের ৪৯টা মিস কল। আধ ঘন্টার কম তো হবেই না। ছুটে এসে দরজা খুলল সে। চিন্তায় তার বুক ধুকপুক করছিল। ভেবেছিল এখনই একটা ধমক খাবে। কিন্তু যখন ফারাজ ভাই তার দিকে ফিরে মলিন হাসি হেসে বলে উঠল, ঘুমিয়েছিলি নাকি অনি? সে তখন মুখ ফুটে শব্দ করেনি, একটা কথাও বের হয়নি তার কণ্ঠ থেকে। শুধু ইচ্ছে করছিল কাঁদতে। আগে মনে হতো ফারাজ ভাই বুঝি কিছু থেকে কিছু হলেই রেগে যায়। কিন্তু না, সে কখনো রাখতে পারে না। এমন সহজ সরল একটা মানুষ আবার রেগে থাকে কি করে? এরপর রোজা। এতগুলো রোজা গেল, সে প্রতিদিন রোজা রেখে মেডিকেলে ছোটাছুটি করে এসেছে। মাঝে মাঝে তো মাঝরাস্তায় মাগরিবের আজান দিয়ে দিত। কে জানে কিভাবে সামাল দিত।
অনি বুঝে পারে না এই লোকটা এমন কেন। দরজা খোলার শব্দ। ফিরে তাকালো সে। সারফারাজ চেঞ্জ করে বের হয়েছে। পরনে বাদামি রঙের টি শার্ট আর ট্রাউজার। দেখে বড্ড ক্লান্ত লাগছে। এখনই বিছানা পেলে সে ঘুমিয়ে পড়বে। সত্যি সত্যি তাই হলো। সে ঘুমিয়ে পড়ল। অর্নিলা হেসে উঠল। যাক, এত বছর অপেক্ষা করতে পারলে আরো কিছুদিন সে অপেক্ষা করতে পারবে। এই নিরামিষ বরকে আমিষ বানিয়ে সে ছাড়বেই। রাতে ঘুমানোর সময় সারফারাজের কপালে হাত রাখল অর্নিলা। চুমু খেলো তার ললাটে। কপালে হাত বুলাতে লাগলো। ক্রমশই তার কোল যেন দখল করে ফেলছিল ঘুমন্ত সারফারাজ। অর্নিলা মোটেও বাধা দেয়নি। আগলে নিয়েছিল তাকে। তাকে আগলে ধরে চোখ বুজে নিল সে। মাঝরাতে ঘুম ভাঙল সারফারাজের। নিজেকে অর্নিলার কোলের মাঝে দেখে মোটেও অবাক হয়নি সে। এমনটা এর আগে বহুবার হয়েছে। ঘুম থেকে জাগলে নিজেকে অর্নিলার কাছেই পায় সে। দুহাতে সে আগলে নেয় তাকে। ঘড়ির দিকে ফিরে তাকালো। 3টা বাজতে চলল। মা বুঝি এখনই উঠে যাবে। সারফারাজ উঠে নিল। আবারও ফিরে তাকালো অর্নিলার দিকে। ঘুমন্ত অর্নিলার ললাটে চুমু খেল। হাতখানা রাখল থিতুনি। ল্যাম্পশেডের অল্প আলোতে অর্নিলার মুখ শ্রী উজ্জ্বল হয়ে উঠছিল। সারফারাজ মায়ার জালে আটকে যাচ্ছিল ক্রমশ। হাতের আঙ্গুল দিয়ে অর্নিলার ওষ্ঠাধর ছুঁয়ে দেখল। অর্নিলার তখনকার কথাগুলো মনে পড়ল। আচমকা হেসে চুপ সে গেল। সত্যিই তার আফসোস হচ্ছিল। অনেকদিন যাবৎ অনিকে সে সময় দিতে পারছে না। কিন্তু এভাবে আর কদিন। অনি এখন তার বউ, তার সম্পর্কের জটিলতা ভেঙে এখন অনেকটা সহজ। এখনো পিছিয়ে থাকা কি ঠিক? চুমু খেলো ঘুমন্ত অর্নিলার ওষ্ঠাধরে। তার ঠোঁট দুটো নড়েচড়ে উঠল। এ যেন বলছে, ইস, এত ছোট চুমু খেলেন ফারাজ ভাই। আরেকটু খেলে আপনার কি বয়ে যেত। সারফারাজ হেসে উঠল। তার এমন কথাবার্তা শুনে সে না হেসে পারে না। উঠে গেল অজু করতে। এসে তাহাজ্জুদ নামাজ শেষে অনিকে ডাকতে লাগলো। এই মেয়ে উঠেনি। উল্টো চাদরে মাথা ঢেকে হা হু করতে লাগলো। থাক, আর ডাকে নি সারফারাজ। আজ কম ধকল যায়নি। ঘর ছেড়ে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে টুকটাক শব্দ আসছে। মা উঠে গেছে। বাবা বসার চেয়ারে বসে আছেন। আরিফ হাসান ছেলেকে দেখতে পেয়ে কাছে ডাকলেন। শুধালেন, অনি উঠেনি? না, ঘুমাচ্ছে। থাক, আর একটু পর উঠবে। মা রান্না ঘর থেকে বলে উঠলেন, সারফারাজ, চা খাবে? হ্যাঁ, খাবো। 2 কাপ চা নিয়ে মা এলেন। আরিফ হাসান আর সারফারাজ ছেলেকে নিয়ে বারান্দার দিকে গেলেন। বাতি জ্বালালেন। বেতের চেয়ারে বসে বললেন, বলো, কেমন আছো? অনির সাথে তোমার সম্পর্ক সহজ হলো আদৌ? সে রাতে যা করেছিলে তার জন্য ক্ষমা চেয়েছ? সারফারাজ মাথা দুলিয়ে না করল। সত্যিই সে এখনো ক্ষমা চাইতে পারেনি। তার ক্ষমা চাওয়া উচিত। আরিফ হাসান চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, বসো। সারফারাজ বসে পড়ল। দীর্ঘদিন পর বাপ ছেলে মুখোমুখি। 2-4টে কথাবার্তা হচ্ছিল তাদের মাঝে। খানিক বাদে মা এসে খেতে ডাকলেন। পিছন পিছন অর্নিলা হাজির। তার ঘুম পুরোপুরি এখনো ভাঙেনি। ইয়া বড় একটা হামি ছাড়ল সে। শ্রেয়মী, রুদমিলা আর ফরহাদ চলে এসেছে। সবাই রুদমিলাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। ঈদের পরেই তার বিয়ে। বিয়ের পরেই সারফারাজ আর অর্নিলাকে শহরে যেতে বলছে। ছেলে কি করে? নাম ধাম কি? এসব জিজ্ঞেস করতে করতে অর্নিলা ক্লান্ত হয়ে গেল। সারফারাজ দূরে বসে বলল, একটু থেমে বল অনি, রোজা রেখে কেউ এত কথা বলে? কিছুক্ষণ পর দেখবি হুটহাট করে পানি খেয়ে ফেলবি। ধীরে সুস্থে কথা বল। অর্নিলা মুখ ভেঙচি কাটল। সকলে হাসতে লাগলো। এই ভুল অর্নিলা প্রতি রোজায় করে। সব সময় তার এই কাণ্ড নিয়ে হাসি তামাশা হয়। ফরহাদ সোফার কোনায় বসে পড়ল। তাকে দেখে বেশ চিন্তিত লাগছে। সারফারাজ শুধালো, কিছু হয়েছে? বসো। বিরাট কাণ্ড ঘটেছে। কি? আমার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। গার্লফ্রেন্ডের বিয়ে মানে? তুই এর মধ্যেই নতুন জুটিয়ে ফেলেছিস, তার বিয়েও ঠিক হয়ে গেল? কি রে, তোর কি পুত্র রাশি নাকি? যেই মেয়েকেই ভালো লাগে তার পিছনেই বর ছুটে বেড়ায়। ফরহাদ মুখ গম্ভীর করে বলল, প্রথমত পুত্র রাশি বলে কোন রাশি নেই। আর আমি কি জানবো? যাকেই ভালো লাগে তার ফ্যামিলি উঠে পড়ে লাগে বিয়ের জন্য। তা ভালোই। চাচিকে বল। কোন মুখে বলি? রুদমিলার বিয়ে এখন বলা যায়। ওর বিয়ে ঠিক হওয়ার আগে বললেও হতো।
শালার ভাগ্যটাই খারাপ। বুঝলাম। মেয়েটা কিন্তু মেয়েটাকে। ওই, না। সারফারাজ উঠে দাঁড়িয়ে বলল, নাজিয়া। হ্যাঁ, তুই জানলি কি করে? দুজন মুখোমুখি তাকালো। ফরহাদ সামনে তাকিয়ে দেখল স্বয়ং নাজিয়া দাঁড়ানো। ওহ, নাজিয়া তার দুঃসম্পর্কের বোন। ফরহাদ ওকেও ছাড়েনি। হতভম্ব হয়ে ফিরে তাকালো। ফরহাদ হেসে বলল, চুপ, সে যাবি। আগের কথা কিছু বলবি না। হ্যাঁ, ও আমার বোন হয় ফরহাদ। তাতে কি? আপন তো না। মেয়েটা ভালো। অনেকদিন ধরেই পিছনে পড়েছিল তাই পাত্তা দিলাম। তোর পিছনে নাজিয়া পড়েছিল। আর কিছু? তুমি আর কি বুঝবা আমার খেল? আমি যে কি তা তো জানো না। ক্যারেক্টারলেস। ছিরোজার মাসে এসব বাজে কথা কেউ বলে নাকি? সারফারাজ আর চোখে তাকালো। ফিরল নাজিয়ার দিকে। বেচারি যেন ফরহাদকে দেখে শরমে মরে যায়। ফরহাদ সত্যি তাহলে মিথ্যে কিছু বলেনি। ও পাক্কা প্লে বয়। আত্মীয় স্বজন আরও আসতে শুরু করেছে। অর্নিলা বড় ফুফু, ছোট ফুফু চলে এলো। তাদের ছেলে মেয়েও বটে। ছোট ফুপুর মেয়েরা হুট করে অর্নিলার হাত টেনে আড়ালে চলে গেল। জিজ্ঞেস করলো, কি রে? কি শুনলাম এসব? তোর আর সারফারাজের মধ্যে নাকি কিছুই হয় নাই? চলবে। গল্প, চৈত্রের রাঙায় রচিত প্রণয়। লেখনীতে, মিমি মুস্কান। দ্বিতীয় পর্ব।